ওকে, সো আজকে আমরা লেকচার 5 নিয়ে আলোচনা করব। আর লেকচার 5 এর টপিকসগুলো হচ্ছে সাইটোস্কেলিটন, সেন্ট্রিওল, সেল ওয়াল এন্ড রাইবোসোম। মানে মোটামুটি আমাদের ডিএনএ আগ পর্যন্ত যা থাকে মোটামুটি সবগুলাই কভার হয়ে যাবে আজকের লেকচারের মাধ্যমে। তার পরবর্তীতে আমরা ডিএনএ সিরিজ স্টার্ট করব। স্ট্রাকচার অফ ডিএনএ, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, সে ভাইরাল ডিএনএ রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? সো এট ফার্স্ট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন মিনস হচ্ছে দ্য স্কেলিটনস অফ দ্য সাইটস। সাইটস মানে হচ্ছে সেল বা কোষ, আর স্কেলিটন মানে হচ্ছে যে একটা কাঠামো যেটা দিতেছে। অর্থাৎ আমরা নর্মালি ধরেন এটা হচ্ছে একটা সেল। এখন এই সেলের মধ্যে কিছু এই সেলের কিছু সাবস্টেন্স আছে, মাঝখানে অবশ্যই তার নিউক্লিয়াস আছে, তারপরে এদিকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এদিকে হচ্ছে আলটিমেটলি প্লাস্টিড, দেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেন হচ্ছে গোলগি বডি, অনেক টাইপের সাবস্টেন্স আছে। এবার আমরা সেখানে কিছু ফ্লুইড দিই, যে ফ্লুইডটা হচ্ছে সাইটোসোল। অ্যান্ড আমাদের কাছে নর্মালি মনে হয় যে এই জায়গাটা হচ্ছে ট্রান্সপারেন্ট বা এই জায়গাটাতে আর কিচ্ছু নাই। তো আমাদের ফিগারে, মানে বইয়ের ফিগারে যেই মেইন জিনিসটাতে প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে সেই জায়গাটাতে একটা স্পেশাল জিনিসকে দেখানো হয় না, সেটাই হচ্ছে সাইটোস্কেলিটন। সেটা কি? সেটা হচ্ছে যে এই প্রতিটা, এখানে যে প্রতিটা অঙ্গাণু আছে, প্রতিটা অঙ্গাণু একটার সাথে আরেকটা কানেক্টেড, একটার সাথে আরেকটা এরকম ভাবে প্রতিটা অঙ্গাণু একটার সাথে আরেকটা কানেক্টেড। ইভেন এই সাইটোপ্লাজমেও এরকম ভাবে কিছু টিউব লাইক স্ট্রাকচার ছড়ানো অবস্থায় আছে। টিউব লাইক স্ট্রাকচার আছে, রোপ লাইক স্ট্রাকচার, স্প্রিং লাইক স্ট্রাকচার। সো এরকম কিছু স্ট্রাকচার আমাদের যে সাইটোপ্লাজম আছে, সেই সাইটোপ্লাজমের মধ্যে চারদিকে এরকম ভাবে ছড়ানো ছিটানো আছে। এবং কিছু কিছু কি করতেছে, যে নিউক্লিয়ার এনভেলপ আছে, সেই নিউক্লিয়ার এনভেলপের সাথে যেই অন্যান্য যে অঙ্গাণু, ধরেন এখানে যে মাইটোকন্ড্রিয়া আছে, সেই মাইটোকন্ড্রিয়াকে এভাবে ধরে রাখতেছে। ইভেন যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে সেটাকে ধরে রাখতেছে, গোলগি বডিকে ধরে রাখতেছে, মানে একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গকে ধরে রাখতেছে। দ্যাটস ওয়াই দ্যাট ইজ কল্ড স্কেলিটন। আমাদের স্কেলিটনের কাজটা কি, যে আমাদের যেই একটা স্কেলিটনটা মানে কি একটা কাঠামো গঠন করছে, এবং একটা স্কেলিটন মানে একটা পার্টসের সাথে আরেকটা পার্টস সংযোগ স্থাপন করছে। আমার হাতের সাথে আমার বডি পুরাটাকে একসাথে সংযোগ স্থাপন করছে হচ্ছে স্কেলিটন, যে আমাদের সিস্টেমটা, সেই স্কেলিটন সিস্টেমটা। সো এই যে যে সাইটোস্কেলিটন, সেটা ইনিশিয়ালি পর্যবেক্ষণ করানো হচ্ছে কোর্ট জফ নামক একজন বিজ্ঞানী। কোর্ট জফ, আমি জানি কোর্ট জফ লিখতে হবে, জেট হইতে পারে, জে হইতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। সো কোর্ট জফ হচ্ছে সেই সাইটোস্কেলিটন। ভিডিও অন করছি, ওকে। কোলজফ হচ্ছে সেই সাইটোস্কেলিটন অ্যাকচুয়ালি উনি ইনিশিয়ালি প্রথমবার দেখতে পান, এবং সেই সাইটোস্কেলিটনকে তিনটা ভাগে ভাগ করা যায়। সাইটোস্কেলিটন তিনটা ভাগের, একটা হচ্ছে মাইক্রোটিউবিউলস, একটা হচ্ছে মাইক্রোটিউবিউলস, আর একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট, আর একটা হচ্ছে আলটিমেটলি মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো মাইক্রোটিউবুলসটা কি অ্যাকচুয়ালি? মাইক্রোটিউবুলস বা এই সাইটোস্কেলিটনটা পুরোটাই হচ্ছে প্রোটিন দ্বারা তৈরি। যেমন আমরা জানি যে প্রোটিন কি, প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। আমরা যদি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডকে একসাথে কানেক্ট করি, তখন আমরা যেই স্ট্রাকচার পলিমারটা পাবো সেটাকে বলা হচ্ছে প্রোটিন, এবং এরা হচ্ছে প্রোটিন লাইক স্ট্রাকচার। এবং মাইক্রোটিউবুলসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি, মাইক্রোটিউবুলসের ক্ষেত্রে কি হয়, যে আলফা এবং বিটা দুইটা দুইটা প্রোটিন, এবং এই দুইটা প্রোটিনের নাম হচ্ছে টিউভিলিন, যারা টিউব ফর্ম করতেছে। সো টিউব যারা যে সমস্ত প্রোটিন ফর্ম করতেছে, সেই সমস্ত প্রোটিনকে বলা হচ্ছে টিউভিলিন। এবং তার মধ্যে আলফা এবং বিটা, এই দুইটা টিউভিলিন থাকে। এবং এই যে যে আলফা এবং বিটা যে দুইটা আছে, ইউনিট আছে, সেই দুইটা ইউনিট মিলে একটা ডাইমেরিক প্রোটিন তৈরি করে। অর্থাৎ যেইখানে ধরেন এটা হচ্ছে আলফা সাব ইউনিট, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে আলফা ইউনিট, এটা হচ্ছে বিটা ইউনিট, এটা হচ্ছে আলফা টিউবিউলিন, এটা হচ্ছে বিটা টিউবিউলিন। এবং এই যে যে আলফা টিউবিউলিন এবং বিটা টিউবিউলিন যেটা আছে, দুইটা একসাথে সংযুক্ত হয়ে একটা ডাইমেরিক প্রোটিন ফর্ম করে। আমি সেটাকে এখন ধরেন সেই ডাইমেরিক প্রোটিনটাকে আমি এখন ব্লু কালার এস করলাম, যেটা হচ্ছে একটা ডাইমেরিক প্রোটিন। তার পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে এরকম ডাইমেরিক প্রোটিন 13টা একসাথে চেইনের মতো সজ্জিত হয়। সো এখানে কি হয় আলটিমেটলি, এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। সো এই যে এরকম 13টা এরকম ডাইমেরিক প্রোটিন একসাথে তারা সজ্জিত হয়ে তারা আলটিমেটলি একটা টিউব লাইক স্ট্রাকচার তৈরি করে। টিউব লাইক স্ট্রাকচার তৈরি করে আমরা যদি দেখি, তাহলে ব্যাপারটা হবে এরকম ভাবে তারা একটা টিউব লাইক স্ট্রাকচার তৈরি করে। তো এই যে যে টিউব লাইক স্ট্রাকচারটা এখন তৈরি করতেছে, সেটাকে বলা হবে মাইক্রোটিউবিউলস।
এবং এই মাইক্রোটিউবিউলস ইনিশিয়ালি প্রাণী কোষের স্নায়ুকোষে মানে প্রাণী দেহের স্নায়ুকোষে ইনিশিয়ালি দেখতে পাওয়া হচ্ছে রবার্ট এবং ফ্রান্সি সেই দুজনের বিজ্ঞানী, দ্যাট মিনস রবার্ট এবং ফ্রান্সি 1953 তে মেবি, আই এম কনফিউজড। রবার্ট এবং ফ্রান্সি কি করেন? রবার্ট এবং ফ্রান্সি ইনিশিয়ালি প্রাণী দেহের স্নায়ুকোষে এরকম মাইক্রোটিউবুলস ওনারা আবিষ্কার করেন। মাইক্রোটিউবুলস ওনারা প্রথম পর্যবেক্ষণ করেন প্রাণীদেহের স্নায়ু কোষে। তাহলে এটা হচ্ছে পুরোটা একটা টিউবুলস। তাহলে কিভাবে ফর্ম হলো? আলফা বিটা টিউবুলিন তার একটা ডাইমেরিক প্রোটিন ফর্ম করলো। 13টা যে প্রোটিন ছিল সেই 13টা প্রোটিন এখন একসাথে হলো, 13টা প্রোটিন একসাথে চেনের মধ্যে সজ্জিত হয়, তারা একটার পর আরেকটা এরকম ভাবে সজ্জিত হয়ে তারা ফর্ম করলো হচ্ছে মাইক্রোটিউবুলস। ক্লিয়ার? দ্যাট মিনস এটা হচ্ছে মাইক্রোটিউবুলসের স্ট্রাকচার। এখন এই যে মাইক্রোটিউবুলস আছে, ইভেন আমরা আগে দেখে আমি সবগুলো স্ট্রাকচার দেখে তারপরে যাচ্ছি। তারপর হচ্ছে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট অ্যাকচুয়ালি টিউব লাইক স্ট্রাকচার না, সেটা ফিলামেন্ট লাইক স্ট্রাকচার, সেটা স্প্রিং লাইক স্ট্রাকচার। এবং এই যে মাইক্রোটিউবুলস আছে তার কাজ হচ্ছে যে এই যে ভিতরে যে স্ট্রাকচারাল যে ফরমেশনটা, সেই স্ট্রাকচারাল ফরমেশনটা দেওয়া। এবং আমরা যদি আমাদের স্কেলিটনের কথা চিন্তা করি, সেটা কিন্তু শুধুমাত্র আমাদের স্ট্রাকচারটা ফর্ম করে না, মানে আমাদের শুধুমাত্র অবকাঠামো গঠন করতেছে না, আমাদের লোকোমোশনেও হেল্প করে, মানে হচ্ছে আমাদের চলনেও সাহায্য করে। দ্যাট মিনস আমি যদি স্কেলিটনের কথা বলি তাহলে সেখানে দুইটা পার্টস আসবে। একটা হচ্ছে দুইটা প্রধান কাজ আসবে স্কেলিটনের। একটা হচ্ছে যে স্ট্রাকচারাল ফর্মটা দেওয়া, সেকেন্ডলি হচ্ছে যে আমি যাতে লোকোমোশন যাতে হয়, আমি যাতে চলতে পারি সেটা দেওয়া। সো এই দুইটার মধ্যে মাইক্রোটিউবুলস যেটা করতে হবে সেটা হচ্ছে সেই স্ট্রাকচারাল যে ফরমেশনটা, সেই স্ট্রাকচারাল ফরমেশনটা দিচ্ছে। আর যে মাইক্রোফিলামেন্ট আছে সেই মাইক্রোফিলামেন্ট আলটিমেটলি আমাদের যে চলন সেই চলনটা দিচ্ছে, অর্থাৎ কোষের যে চলন সেই কোষের চলনটা দিচ্ছে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। এবং দে আর লাইক রোপ লাইক স্ট্রাকচার, দ্বিতন্ত্রী গঠন। কেন আমি বললাম দ্বিতন্ত্রী গঠন? এর ক্ষেত্রে যেটা হয়, মাইক্রোফিলামেন্টের ক্ষেত্রে যেটা হয়, কতগুলো প্রোটিন এরকম ভাবে সজ্জিত থাকে এবং এরা একটার মধ্যে আরেকটা রোপ লাইক স্ট্রাকচার, অর্থাৎ রোপের মধ্যে যেরকম পেঁচানো অবস্থায় থাকে সেরকম ভাবে আলটিমেটলি পেঁচানো অবস্থায় এরকম ভাবে পেঁচানো অবস্থায় থাকে। তো এরকম দ্বিতন্ত্রী গঠন তাহলে তারা কি হলো? রোপ লাইক স্ট্রাকচার, দ্বিতন্ত্রী গঠন, পেঁচানো অবস্থায় তারা থাকে। ইভেন তারা বেশি থাকে। আমি যদি মাইক্রোফিলামেন্টকে আলটিমেটলি রেড কালার দিই, তাহলে মাইক্রোফিলামেন্ট থাকবে হচ্ছে এই জায়গাগুলোতে। মাইক্রোফিলামেন্ট গুলো থাকে হচ্ছে এই যে কোষের যে এই প্রান্তগুলোতে। কেন আমি একটু পরে ফাংশনগুলো বোঝালে আপনারা বুঝতে পারবেন। তাহলে এই জায়গাগুলোতে থাকে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। এবং মাইক্রোফিলামেন্ট সাধারণত মেবি 30 to 60 অ্যাংস্ট্রম ব্যাস বিশিষ্ট, সেগুলো একটু দেখে নেবেন আপনারা। আর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে মাইক্রোটিউবুলস এবং মাইক্রোফিলামেন্টের আকার যে শেপ, সেই শেপের ইন্টারমিডিয়েট একটা ফিলামেন্ট সেটা গঠিত, সেটা নিয়ে এত ডিটেলস লেখা নাই। এখন এই যে মাইক্রোটিউবুলস, আমি যেটা কথা বলতেছি, মাইক্রোটিউবুলস শুধুমাত্র সে এই যে স্ট্রাকচারাল আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই দেয় না। আপনারা জানেন যে যখন প্রোফেজ থেকে যখন প্রোমেটাফেজে যায় একটা কোষ বিভাজন, সো প্রোমেটাফেজে যখন কোষ বিভাজন যায় তখন প্রোমেটাফেজে কোষ বিভাজন যাওয়ার সময় আলটিমেটলি প্রোমেটাফেজে যাওয়ার সাথে সাথে সেখানে একটা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। এবং আমরা একটা জিনিস দেখছি যে স্পিন্ডল যন্ত্রের ক্ষেত্রে আমরা সবসময় এরকম ফাইবার দিই, যে এগুলোকে বলা হয় স্পিন্ডল ফাইবার, মনে আছে কিনা, যে এগুলোকে বলা হয় স্পিন্ডল ফাইবার। এটা হচ্ছে মেটাফেজ পর্যায় দশা। সো ওকে, আমি প্রোমেটাফেজ পর্যায় দশাটা দেখে এইরকম ভাবে আমরা দিই, যেটাকে বলা হয় স্পিন্ডল ফাইবার। সো এই যে স্পিন্ডল ফাইবারগুলো, সেই স্পিন্ডল ফাইবারগুলো কোন জায়গা থেকে আসে? এই স্পিন্ডল ফাইবারের যদি আমরা গঠন চিন্তা করি তখন দেখবো যে স্পিন্ডল ফাইবার রিয়েলি মাইক্রোটিউবুলস, অর্থাৎ এই মাইক্রোটিউবুলস গুলাই সজ্জিত হয়ে তারা কি করে? স্পিন্ডল ফাইবার তৈরি করে। এখন এদিকে একটা কথা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদে আমি এখন ধরেন যে আবৃতবীজী উদ্ভিদের কথা চিন্তা করতেছি। আমি এখন আবৃতবীজী উদ্ভিদের আমি কি করবো? এখন আলটিমেটলি আবৃতবীজী উদ্ভিদের আমরা যে স্পিন্ডল যন্ত্র, সেই স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস তৈরিটা কিভাবে হয় সেটা দেখাবো। এখন সেটা তৈরি হয় হচ্ছে এইভাবে। ধরেন এটা হচ্ছে একটা সেল, এখন এইখানে যে সেল আছে সেই সেল, এবং এটা যেহেতু প্ল্যান্ট সেল সেহেতু এটার মধ্যে সেল ওয়াল আছে। সো আমি সেল ওয়ালটা দিয়ে নিলাম,
সেল ওয়াল আছে, আজকে সেল ওয়ালও পড়া হবে, দ্যাটস ওয়াই সেল ওয়ালটা নিয়ে একটু কনসার্ন। এখন এদিকে যেটা হয় সেটা হচ্ছে এইখানে যে মাইক্রোটিউবিউলসগুলো থাকে, যে মাইক্রোটিউবিউলসগুলো, সেই মাইক্রোটিউবিউলসগুলাই এদিকে হচ্ছে এরকম ভাবে সজ্জিত হয়ে যায়। এবং এই যে যে মাইক্রোটিউবিউলসগুলো আছে সেই মাইক্রোটিউবিউলসগুলোর একটাকে, এক প্রান্তকে বলা হয় প্লাস, প্লাস ধরা হয়, এবং অপর যে প্রান্ত আছে সেই অপর প্রান্তকে ধরা হয় মাইনাস। এবং এইভাবে মাইক্রোটিউবিউলসগুলো এরকম ভাবে সজ্জিত অবস্থায় থাকে। দ্যাট মিনস দে আর লাইক টিউব লাইক স্ট্রাকচারস, and these microtubules are not only present in these spindle fiber, they are also present in the chromosomal centromere. ক্রোমোজোমাল যে সেন্ট্রোমিয়ার আছে সেই সেন্ট্রোমিয়ারও মাইক্রোটিউবিউলস সংযুক্ত অবস্থায় থাকে। এবং তাদের যেটা হয় সেটা হচ্ছে এই যে ধরেন এটা হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এবং যখন সেটা প্রায় প্রোমেটাফেজ পর্যায়ে থাকে তখন সাধারণত সেটা এরকমই থাকে, কারণ প্রোফেজের শেষ দিকে ক্রোমোজোমগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যায় উইদাউট সেন্ট্রোমিয়ার। তো এরকম দুই ভাগে বিভক্ত হয়েছে, এবং এইটার মধ্যে আমরা আগে দেখছিলাম যে কাইনোটোকোর থাকে, দেয়ার কাইনোটোকোর থাকে, এবং কাইনোটোকোর আলটিমেটলি কি করে এইটাকে এটার সাথে কানেক্টেড হইতে হেল্প করে। সো আলটিমেটলি কি করে, ক্রোমোজোমটা এইদিকে হচ্ছে এসে আলটিমেটলি এদিকে সংযুক্ত হইতে পারে। দ্যাট মিনস আমরা এই সেন্ট্রোমিয়ারেও কিছু কিছু মাইক্রোটিউবুলস গুলো থাকে, এবং একটা মাইক্রোটিউবুলস আর একটা মাইক্রোটিউবুলসের সাথে সংযুক্ত হয়ে যেতে পারে। দ্যাট মিনস আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এইখানে যে মাইক্রোটিউবুলস আছে সেই মাইক্রোটিউবুলস মাকুতন্ত্র গঠন করতেছে, এবং ক্রোমোজোমকে সেই যেই মাইক্রোটিউবুলস আছে সেই মাইক্রোটিউবুলসকে সংযুক্ত হইতে সহায়তা করতেছে। বুঝা গেছে ব্যাপারটা? তার সাথে সাথে আরো কিছু বার থেকে এখন আমি আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে এখন এইখানে একটা কনফিউজিং স্টেট আছে। কনফিউজিং স্টেট হচ্ছে যদি আপনাকে বলে যে ক্রোমোজোমটা যে সংযুক্ত হইলো সেটা সংযুক্ত হইতে কে সহায়তা করছে, তাহলে আপনাকে বলতে হবে যে সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের যে মাইক্রোটিউবুলস, সেটা মাইক্রোটিউবুলস সংযুক্ত হতে সহায়তা করছে। কিন্তু আপনাকে যদি বলে যে এই যে ওকে, সেকেন্ড থিং, নট অনলি দিস, এইখানে মাইক্রোটিউবিউলসে এই ধরেন এইখানে মাইক্রোটিউবিউলসে শুধুমাত্র ক্রোমোজোম সংযুক্ত হয় না, ক্রোমোজোমগুলো দুই দিকে মানে দুই ভাগে যে বিভক্ত হয় সেন্ট্রোমিয়ার সহ, মেটাফেজ পর্যায়ে শেষ দিকে বা অ্যানাফেজ পর্যায়ে শুরুর দিকে যে বিভক্ত হয় সেই বিভক্তটাতেও সহায়তা করা হচ্ছে এখানে যে মাইক্রোটিউবিউলস, সেই মাইক্রোটিউবিউলসগুলো কিরকম ভাবে এখানে খেয়াল করেন। এইখানে আমরা দেখতে পারি যে এখানে যে সিস্টার ক্রোমাটিড থাকে তাদের মধ্যে আস্তে আস্তে বিকর্ষণ শুরু হয়, এবং বিকর্ষণ শুরু হইতে হইতে এইটা এটাকে বিকর্ষণ করে এইভাবে সরায় দেয়, এবং এইটা এটাকে বিকর্ষণ করে এইভাবে সরায় দেয়। আলটিমেটলি তাদের স্টেট হয় এরকম, যে এরকম ভাবে তারা থাকে, এরকম ভাবে একটা থাকে, এরকম ভাবে একটা থাকে, এরকম ভাবে একটা থাকে, এরকম ভাবে একটা থাকে। এবং এই যে মাইক্রোটিউবিউলসের বিশেষ কার্যের মাধ্যমে কি হয়, এইখানে এই অংশটা এইভাবে দুই ভাগে ভাগ হয়ে যায়, এবং আলটিমেটলি তারা উপরের দিকে যায় এবং নিচের দিকে যায়। বাট এইখানে একটা কথা আছে, এই যে তাদের উপরের দিকে যাওয়া এবং নিচের দিকে যাওয়া, এই যে ভাগ হওয়া পর্যন্ত কাজ করতেছে হচ্ছে মাইক্রোটিউবুলস, কিন্তু এই যে মাইক্রোটিউবুলসটাকে তারপরে এই যে উপরের দিকে নিয়ে যাওয়া, এই একটা অংশকে উপরের দিকে নিয়ে যাওয়া এবং আরেকটা অংশকে যে নিচের দিকে নিয়ে আসা, এই বিপরীত মেরুতে চলনে সহায়তা করতেছে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। এই জায়গাটাতে স্টুডেন্টরা অনেক কনফিউজড হয়, বাট দ্যাট ইজ ভেরি ইজি, বিকজ আমি আগেই বলে নিয়েছি মাইক্রোফিলামেন্ট অ্যাকচুয়ালি সাইটোস্কেলেটনের সেই পার্ট যেই পার্টটা চলনে সহায়তা করবে। সো এইখানে যখন আমি বলবো যে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে চলতেছে, দ্যাট মিনস সেখানে চলা কথাটা চলে আসছে, সেখানে মোশন কথাটা চলে আসছে, সেখানে গতি কথাটা চলে আসছে। সো দ্যাটস ওয়াই সেইখানে আলটিমেটলি তখন আসবে যে এইখানে মাইক্রোফিলামেন্টগুলো কানেক্টেড থাকে, মাইক্রোফিলামেন্টগুলো যেহেতু স্প্রিং লাইক স্ট্রাকচার, তারপরে তারা এভাবে টান দেয়। দ্যাটস ওয়াই এখানে যে মাইক্রোফিলামেন্টগুলো থাকে সেই মাইক্রোফিলামেন্টগুলো দুইটা অপত্য ক্রোমোজোমকে বিপরীত মেরুতে চলতে সহায়তা করে। বাট এরা মাইক্রোটিউবুলসগুলো কি করে, মাকুতন্ত্র গঠনে সহায়তা করে। এবং এখানে আমরা যে মাইক্রোফিলামেন্টগুলো দেখতে পারতেছি, মাইক্রোফিলামেন্টগুলো কি করে, মাইক্রোফিলামেন্টগুলো হচ্ছে এই যে কোষের যে সাইড, অর্থাৎ সাইডের দিকে থাকে, অর্থাৎ বেশি পেরিফেরির দিকে থাকে, তারা সেন্ট্রালি খুব বেশি থাকে না, পেরিফেরির দিকে থাকার এটাকে আমরা জানি যে কোষ বিভিন্নভাবে চলতে পারে। ধরেন আজকে একটা এই জায়গায় একটা মাইক্রোবস আসলো, এই জায়গায় যখন একটা মাইক্রোবস আসলো সেই মাইক্রোবসটাকে কি করতে হবে ভাই, সেই মাইক্রোবসটাকে অ্যাঙ্গালফ করতে হবে। ধরেন এখানে একটা ব্যাকটেরিয়া আসলো বা ভাইরাস আসলো, তাহলে এইখানে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস আসলো সেই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে কি করতে হবে, ডেস্ট্রয় করতে হবে, অ্যাটাক করতে হবে। সো সেই ব্যাকটেরিয়া বা ভাইরাসকে অ্যাটাক করার জন্য এদের কি হয়, এদের যে এই অংশটা আছে সেই এই অংশটা কি হয়, এই অংশটা এইভাবে চলে আসে, এই অংশটা দেখা যায় যে এই অংশটা পুশ হয়ে এইভাবে চলে আসে, এই অংশটা পুশ হয়ে এইভাবে চলে আসে, এবং এই অংশটা পুশ হয়ে এভাবে চলে আসে। তাহলে এইভাবে চলে আসার পরে তারা এটাকে আস্তে আস্তে মানে একসাথে তাদের একটা ফেগুসোমের মধ্যে ঢুকায় ফেলে। এখন এই যে এই জায়গাটাতে যে কোষের কোনো একটা অংশ যে এতটুকু
প্রোট্রিউড হইলো, কোষের কোনো একটা অংশ যে এইভাবে চলে আসলো, তার মানে কি কোষের এই অংশটা কি ভাই চলাচল হয়েছে না? সো এই যে এই এতটুক চলনে হেল্প করতেছে হচ্ছে আলটিমেটলি মাইক্রোফিলামেন্ট, এবং মাইক্রোফিলামেন্ট হেল্পটা এই জন্যই করতে পারতেছে কারণ মাইক্রোফিলামেন্ট হচ্ছে পেরিফেরির দিকে আছে, দ্যাটস ওয়াই পেরিফেরির অংশগুলোর যখন চলন ঘটতেছে তখন সেই চলনে সহায়তা করতে পারতেছে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। দ্যাট মিনস আমি যদি বলি এই প্রসেসটার নাম বলা হয় ফেগোসাইটোসিস। ইভেন আপনারা জানেন যে সেল মেমব্রেন হচ্ছে এটা হচ্ছে অনলাইক সলিড স্ট্রাকচার। সো সলিড স্ট্রাকচারগুলোকে সেল যেইভাবে অ্যাঙ্গালফ করে সেটাকে বলা হয় হচ্ছে আলটিমেটলি ফেগোসাইটোসিস। আর যেই ফ্লুইড লাইক যে স্ট্রাকচারগুলো আছে, যেই জিনিসগুলো আছে সেইগুলাকে কোষ যেইভাবে অ্যাঙ্গালফ করে বা যেভাবে ড্রিঙ্ক করে, মানে সেলুলার ড্রিঙ্কিংটাকে বলা হয় হচ্ছে পিনোসাইটোসিস। এটাকে বলা হয় ফেগোসাইটোসিস, ওটাকে বলা হয় পিনোসাইটোসিস। পিনোসাইটোসিস মানে ধরেন এখানে একটা ফ্লুইড পোর্শন আসলো, এখান দিয়ে সেটা যেটা হবে সেটা হচ্ছে এখান দিয়ে ধরেন যে এটা এরকম ভাবে বেড়ে যাবে, এরকম ভাবে এখান দিয়ে এরকম ভাবে বেড়ে যাবে। সো এরকম ভাবে বেড়ে যে আলটিমেটলি এটাকে অ্যাঙ্গালফ করে নিয়ে আসবে। সো এটাকে বলা হচ্ছে পিনোসাইটোসিস, এবং সেটা ঘটতেছে যখন সেখানে ফ্লুইড লাইক বা অ্যাকোয়াস টাইপের কিছুকে করতে হয়। দ্যাট মিনস সেলুলার ড্রিঙ্কিংকে বলা হয় পিনোসাইটোসিস এবং সেলুলার ইটিংকে বলা হয় ফেগোসাইটোসিস। সো এই যে ফেগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস সেই ব্যাপারগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেইখান দিয়ে ব্যাপারটা চলতেছে, সেখানে অবশ্যই এই মেমব্রেনটাকে এই জায়গা থেকে তার স্থানটা পরিবর্তন করতে হবে। তো এই জায়গাগুলোতে হেল্প করতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। সো এইগুলো হচ্ছে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আরও কিছু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে, সেই ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে যে এই যে ফ্লাজেলা এবং সিলিয়া আমরা জানি যে সাইটোকাইনেসিস। ওকে 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 ফ্লাজেলা এবং সিলিয়া যেটা থাকে সেটা হচ্ছে ধরেন যে ফ্লাজেলা এবং সিলিয়া হচ্ছে কি সেলের মানে আউটলাইক স্ট্রাকচার, যে সেলের আউটলাইন স্ট্রাকচারগুলো সেলকে কোনো না কোনোভাবে হেল্প করে। যেরকম আমাদের যে আছে, আমাদের যে শ্বাসনালী আছে, সেই শ্বাসনালীর মধ্যে দেখা যায় যে যে সেলগুলো থাকে সেই সেলগুলোর মধ্যে এরকমভাবে সিলিয়া থাকে। তো সেই সিলিয়াগুলোর কি কাজ থাকে, যখন শ্বাসনালীর মধ্যে যখন বাতাস যায় তখন বাতাসের সাথে যে ধুলাবালিগুলো আসে তারা হচ্ছে সেই ধুলাবালিগুলোটাকে আটকায় দেয়, এবং আটকায় সেগুলোকে উপরের দিকে নিয়ে আলটিমেটলি সেটাকে যেখান দিয়ে আসছিল সেখান দিয়ে তারা বের করে দেয়। সো এই যে দ্যাট মিনস সিলিয়াগুলোর এই যে স্ট্রাকচারাল ইউনিট, এই সিলিয়াগুলাকে স্ট্রাকচারাল ভাবে যে তৈরি করতেছে, তৈরি করাটা করতেছে হচ্ছে আমাদের মাইক্রোটিউবিউলস। এবং আমি যদি মানে কারেক্টলি স্পিকিং বলি তাহলে সেটার মধ্যে যে চলনটা সেটাকে সহায়তা করতেছে হচ্ছে আলটিমেটলি মাইক্রোফিলামেন্টস। কিন্তু আপনাদের বইয়ে লেখা আছে যে মাইক্রোটিউবিউলস অ্যাকচুয়ালি সেটার স্ট্রাকচারাল অ্যান্ড লোকোমেশন দুইটাতেই হেল্প করে। তো সেইটার ক্ষেত্রে একটু একটা জিনিস একটু লজিক্যালি মনে রাখতে পারেন যে আমি যদি সিলিয়াগুলোকে না, সেখানে আসলে মনে রাখার কিছু নাই, জাস্ট এটা একটু ব্যতিক্রম দিয়ে মনে রাখবেন যে মাইক্রোটিউবিউলস অ্যাকচুয়ালি কি করে, যে সিলিয়াগুলোর যে স্ট্রাকচার যেগুলো আছে সেই স্ট্রাকচারাল ইউনিট হিসেবে কাজ করে, এবং যে চলন আছে সেই চলনেও সহায়তা করে। তারপরে হচ্ছে যে বললাম মাইক্রোটিউবিউলস সাইটোস্কেলিটন হিসেবে কাজ করতেছে, তারা একটা বস্তু চলার পথ হিসেবে কাজ করতেছে, খেয়াল করেন চলার পথ হিসেবে কাজ করতেছে কারণ এদিকটা চলতেছে। মাইক্রো ফিলামেন্টস, আমি কিন্তু মাইক্রোটিউবিউলস এবং মাইক্রোফিলামেন্টস দুটো আলাদা করে মানে জাস্ট ডিফারেন্সিয়েট করা পড়াচ্ছি। তার মধ্যে মাইক্রোফিলামেন্টস তার একটা কাজ আছে। মাইক্রোফিলামেন্টসের কাজ হচ্ছে আলটিমেটলি এইখানে আপনারা প্রোটোপ্লাজম পড়ার সময় দেখবেন যে এখানে যে প্রোটোপ্লাজম থাকে সেই প্রোটোপ্লাজমটার মানে আবর্তন ঘটে বা সাইক্লোসিস ঘটে। সো এই প্রোটোপ্লাজমের আবর্তনটাতে হেল্প করা হচ্ছে আলটিমেটলি আমাদের যে মাইক্রোফিলামেন্ট আছে সেই মাইক্রোফিলামেন্ট। ইভেন নট অনলি দ্যাট, এইখানে কোনো একটা অর্গানালিজ, ধরেন এখানে একটা মাইটোকন্ড্রিয়া এই জায়গা থেকে এই জায়গায় আসলো, তার মানে এইখানে বিভিন্ন সেলুলার যে অর্গানালিগুলো আছে সেই সেলুলার অর্গানালিজগুলোর চলন ঘটতেছে। সো যেহেতু সেখানে চলন ঘটতেছে তাহলে সেইখানে আমরা বলতে পারি যে সেইখানে মাইক্রোফিলামেন্ট কাজ করতেছে। এখন মাই কোশ্চেন ইজ দ্যাট আপনারা এই যে যখন প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম সেগুলো যখন ব্যাখ্যা পড়বেন তখন মোটামুটি বুঝতে পারবেন, সেগুলো তো অনেক আগে থেকে পড়ে আসতেছেন, তো আমার পড়ানোর খুব প্রয়োজনীয়তা অনুভব করি না আমি, অন্তত আমার স্টুডেন্টদের ক্ষেত্রে। আমি যেটা বলতে আমার যে জিনিসটা বুঝাইতে হবে সেটা হচ্ছে এই যে প্রোটোপ্লাজম যে চলে বা প্রোটোপ্লাজম যে সাইক্লিং করে মানে সে যে সারাউন্ড করে সেটা কেন করে, প্রোটোপ্লাজম কেন স্থির থাকলে, মানে প্রোটোপ্লাজম স্থির থাকলে প্রবলেমটা কি ছিল, প্রোটোপ্লাজমের কেন চলতে হবে, সেটা আনসারটা হচ্ছে ভাই খেয়াল করেন। ধরেন আমার যে সেল আছে সেই সেলে ধরেন যে অক্সিজেনটা যেই পার্ট দিয়ে পাইলো সে এই পার্টটা হচ্ছে এই জায়গা দিয়ে, অর্থাৎ আমাদের সেলের মধ্যে অক্সিজেনটা ঢুকলো হচ্ছে এই অংশ দিয়ে। সো এই অংশ দিয়ে যে অক্সিজেনটা ঢুকলো সেই অক্সিজেনটা তো আলটিমেটলি আমাদের এইখানে যে মাইটোকন্ড্রিয়া আছে সেই মাইটোকন্ড্রিয়াতে তো আসতেছে না। সো আলটিমেটলি বা এখানে একটা ফুড পার্টিকেলস ঢুকলো, খাবার ঢুকলো,
সো বা যেটা ঢুকুক সেটা হচ্ছে পুরো পুরো প্রোটোপ্লাজমে যাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, ইকুয়ালি ডিস্ট্রিবিউশনের জন্য, পুরো প্রোটোপ্লাজমে ইকুয়ালি ডিস্ট্রিবিউশনের জন্য তারা একটা সাইক্লিং করেছে। এইখানে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা যাতে আলটিমেটলি আমি যদি সাইক্লিং করি তাহলে সেই অক্সিজেনটাকে হয়তো বা এদিকে মাইটোকন্ড্রিয়া ইউটিলাইজ করতে পারবে, আমি যখন এদিকে আসবো তখন এদিকে যদি একটা মাইটোকন্ড্রিয়া থাকে এদিকে মাইটোকন্ড্রিয়াও ইউটিলাইজ করতে পারবো। দ্যাটস ওয়াই সেখানে সাইক্লোসিস বা আবর্তনটা ঘটে। আরেকটা হচ্ছে এই যে মাইক্রোফিলামেন্টস আছে সেই মাইক্রোফিলামেন্টস সাইটোকাইনোসিসে হেল্প করে। সাইটোকাইনোসিস মানে কি, এই যে সাইটোপ্লাজম ধরেন এটা হইলো, এটা হওয়ার পরে দুই দিকে দুইটা ক্রোমোজোম টোমোজোম চলে গেল, ক্রোমোজোম টোমোজোম চলে যাওয়ার পরে ক্রোমোজোম এদিকে এদিকে বসে আছে, ক্রোমোজোম এদিকে এদিকে বসে আছে। তারপরে কি করে, এদের যেই মাঝখানের যেই সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজম বিভাজিত হয়ে যায় এবং সেটাতে হেল্প করা হচ্ছে সাইটোকাইনোসিস। সেটা হেল্প করার খুব ইজিলি বোঝা যায়। এখানে যে যখন সাইটোকাইনোসিস ঘটে তখন কি হয়, তখন হচ্ছে আলটিমেটলি এইখান দিয়ে এরা হচ্ছে ভিতরের দিকে ঢুকতে থাকে, এখান দিয়ে হচ্ছে এরা ভিতরের দিকে ঢুকতে থাকে এবং এরা ভিতরের দিকে ঢুকতে থাকে, এবং এইখানেও এরা ভিতরের দিকে ঢুকতে থাকে, এরা ভিতরের দিকে ঢুকতে থাকে। আলটিমেটলি টার্গেট প্রেসার খেয়ে আলটিমেটলি তারা সেপারেটেড হয়েছে। আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এইখানে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, আলটিমেটলি চলন ঘটতেছে। দেখেন এই অংশটার এই মেমব্রেনটার কিন্তু ভিতরের দিকে সরতে হচ্ছে, দ্যাট মিনস এদের চলন ঘটতেছে। সো যেই জায়গাতেই জাস্ট চলন টাইপের কিছু ঘটবে সেই জায়গাতে হেল্প করবে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। সো দ্যাটস ওয়াই মাইক্রোফিলামেন্ট হেল্পস টু সাইটোকাইনোসিস and organelles position changes help to chromosome to go into the opposite pole. Clear? আর কিছু দেখি না এইদিকে। ওকে, এখন আমরা যাবো এইখানে যে মাইক্রোটিবিউলস আছে সেই মাইক্রোটিবিউলসের আরেকটা স্পেশাল কাজ আছে, আমি বলি সেটা হচ্ছে এই যে আমরা যে মাকুতন্ত্রটা দেখলাম, সেই মাকুতন্ত্রটা বা স্পিন্ডল যেই যন্ত্র আছে বা স্পিন্ডল অ্যাপারেটাস আমরা যেটা বলি না কেন, সেইটা স্পিন্ডল অ্যাপারেটাস আবৃতবীজী উদ্ভিদে তৈরি হচ্ছে মাইক্রোটিবিউলস দ্বারা। বাট অন্যান্য উদ্ভিদ যেমন ইস্ট বা ওইরকম টাইপের বা অন্যান্য নগ্নবীজী উদ্ভিদ বা প্রাণী কোষ, সেই ক্ষেত্রে এইখানে যে মাইক্রোটিবিউলসগুলো আছে সেই মাইক্রোটিবিউলসগুলো অন্য আরেকটা স্ট্রাকচার তৈরি করে, যেই স্ট্রাকচারটা পরবর্তীতে মাকুতন্ত্র গঠন করে। তবে সেইখানে সাইটোস্কেলেটন হিসাবে মাইক্রোটিবিউলস থাকে, মাইক্রোফিলামেন্টস থাকে, কিন্তু ওইখানে এডিশনাল মাইক্রোটিবিউলসগুলো মিলিত হবে একটা এডিশনাল একটা অর্গানালিস তৈরি করে, যেই এডিশনাল অর্গানালিস আলটিমেটলি এখানে কি করে, এডিশনাল অর্গানালিস আলটিমেটলি পরবর্তীতে মাকুতন্ত্র গঠন করে বা এরকম সিলিয়া ফ্লাজেলার গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, যখন সেটা কোশ্চেন আসে যে সেটা নগ্নবীজী উদ্ভিদ বা প্রাণীকোষের ক্ষেত্রে। এবং সেই যে নতুন যে অর্গানালিস, সেই নতুন অর্গানালিসটা হচ্ছে সেন্ট্রিওল। কিভাবে তারা সেটা করে হচ্ছে আলটিমেটলি ধরেন এইদিকে তারা হচ্ছে এখানে যে আছে আই মিন মাইক্রোটিবিউলস আছে, সেই মাইক্রোটিবিউলসগুলা আলটিমেটলি এইভাবে সিলিন্ডার শেপটা এরকম ভাবে মিলিত হয়। ধরেন এরকম ভাবে মিলিত হইলো, এই যে এরকম ভাবে সিলিন্ডার শেপটা যে তারা মিলিত হইলো, এইটাই হচ্ছে এরকম ভাবে দুইটা পোর্শন একটা মেমব্রেন দ্বারা করা, এরকম দুইটা পোর্শন হচ্ছে এরকম ভাবে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে, এবং তাদের দুইটাকে একসাথে বলা হয় ডিপ্লোসোম। এখানে ডিপ্লোসোমের মধ্যে ডাই আছে, ডাই মানে হচ্ছে 2, এবং এদের যেই আলটিমেটলি যেই ইয়াটা থাকে, ফ্লুইডটা থাকে, সেটাকে বলা হয় মেবি সেন্ট্রোস্ফিয়ার, এবং পুরাটাকে একসাথে বলা হয় মেবি সেন্ট্রোসোম। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এইখানে কি করে মাইক্রোটিবিউলস গুলা মিলিত হবে আলটিমেটলি এরকম ভাবে সিলিন্ডার আকৃতির একটা অংশ গঠন করে। এবং আমরা যখন সেন্ট্রিওলের দেখবো, মানে সেন্ট্রিওলের অংশ দেখবো, পার্টস দেখবো, সেন্ট্রিওলের 3টা প্রধান বা ফান্ডামেন্টাল পার্টস আছে। 3টা ফান্ডামেন্টাল পার্টসের মধ্যে একটা হচ্ছে সিলিন্ডার ওয়াল। এই যে এটা হচ্ছে সিলিন্ডার ওয়াল, যেটা সিলিন্ডার ওয়াল ফর্ম করছে। বাট আমরা এখানে যে মাইক্রোটিবিউলসগুলো দেখতে পাচ্ছি, সেই মাইক্রোটিবিউলসগুলা জাস্ট একটা স্ট্রাকচার না, সেটার মধ্যে 3টা উপনালিকা আছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে একটা মাইক্রোটিবিউলস, সেই মাইক্রোটিবিউলসটার মধ্যে এরকম ভাবে 3টা উপনালিকা আছে। এবং আমি যদি জিনিসটাকে দেখানোর চেষ্টা করি, আমি জাস্ট এইখানে যে মাইক্রোটিবিউলস আছে সেটাকে আলাদা করে দেখাবো। এইখানে যে মাইক্রোটিবিউলস আছে সেটাকে যদি আলাদা করে দেখাই, তাহলে ধরেন এটা হচ্ছে এইখানের মাইক্রোটিবিউলসটা, এবং এটা হচ্ছে ভিতরের সাইড, এটা হচ্ছে বাহিরের সাইড। খেয়াল করেন, এটা ভিতরের সাইড, এটা হচ্ছে বাহিরের সাইড। সো এদিকে আমরা কি করলাম, এদিকে হচ্ছে আমরা একটা উপনালিকা, আরেকটা উপনালিকা,
এরকম ভাবে তিনটা উপনালিকা দ্বারা একটা এরকম টিউবুলস গঠিত, যে টিউবুলসগুলো কতগুলো একসাথে মিলিতভাবে একটা সিলিন্ডার তৈরি করছে, যেটা আলটিমেটলি সেন্ট্রিওল হিসেবে আমরা ইউজ করতেছি। সো এদের মধ্যে এই যে সব থেকে ভিতরের অংশ যেটা, সেই উপনালিকাটাকে বলা হয় এ, তারপরে পিছনের দিকে যেটা আছে সেটাকে বলা হয় বি, তারপরে পিছনের দিকে যেটা আছে সেটাকে বলা হয় সি। এবং এখানে যে উপনালিকাগুলো আছে সেই উপনালিকাগুলো একটার সাথে একটা লিঙ্কড, অর্থাৎ একটার সাথে একটা লিঙ্কার দ্বারা তারা কানেক্টেড। তাহলে এই যে লাল কালারের যে অংশটা দিলাম সেগুলোকে বলছে লিঙ্কার। দ্যাট মিনস আমরা যদি সেন্ট্রিওলের স্ট্রাকচার দেখি, তাহলে সেন্ট্রিওল হচ্ছে ফান্ডামেন্টাল তিনটা পার্টস নিয়ে গঠিত। তিনটা পার্টসের একটা হচ্ছে সিলিন্ডার ওয়াল, তারপর হচ্ছে ট্রিপলেটস বা একটা হচ্ছে সিলিন্ডার ওয়াল, তারপর হচ্ছে ট্রিপলেটস বা ত্রয়ীনালিকা। এই যে ট্রিপলেটস 1 2 3 ট্রিপলেটস বা ত্রয়ীনালিকা, তারপর হচ্ছে এই ট্রিপলেটসগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড, যেটাকে বলা হচ্ছে লিঙ্কার বা সংযোজক বা যোজক। বোঝা গেছে? তাহলে এগুলো গেল হচ্ছে সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওলের ফাংশনগুলো হচ্ছে এরকম। এখন আমি বলি এই যে সেন্ট্রিওল আছে, তাহলে সেই সেন্ট্রিওলটা আলটিমেটলি আমরা যদি প্রাণীকোষের ক্ষেত্রে দেখি, প্রাণীকোষের ক্ষেত্রে মাইক্রোটিবিউলসগুলো সরাসরি মাকুতন্ত্র ফর্ম করতেছে না। প্রাণীকোষের ক্ষেত্রে বা নগ্নবীজি বা অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে মাকুতন্ত্র বা স্পিন্ডল ফাইবারটা ফর্ম করতেছে হচ্ছে সেন্ট্রিওল, হুইচ ইজ এ সেকেন্ডারি স্ট্রাকচার অরিজিনেটেড ফ্রম দ্য মাইক্রোটিবিউলস। ইনডিরেক্টলি মাইক্রোটিবিউলসই মাকুতন্ত্র গঠন করতেছে, বাট সেইখানে আমাকে স্পেসিফাই করে বলতে হবে যে সেখানে সেন্ট্রিওল ফর্ম করতেছে। ইভেন সেইখানে আমরা যদি দেখি যেই জায়গাটাতে সেন্ট্রিওল আছে, সেইখানে সেন্ট্রিওলগুলো আলটিমেটলি কনভার্টেড হয়ে তারা হচ্ছে তৈরি করতেছে, সিলিয়া এবং ফ্লাজেলা তৈরি করতেছে। তবে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন যেটা আমি বলবো সেটা হচ্ছে এরা হচ্ছে শুক্রাণুর ল্যাজ গঠন করে। কিরকম ভাবে? আমরা যদি শুক্রাণুর যে ধরেন শুক্রাণুর যে নিউক্লিয়াস, সেই শুক্রাণুর নিউক্লিয়াসটা হচ্ছে এরকম। আমরা জানি যে শুক্রাণুর মাথার প্রায় 90 to 95% হচ্ছে নিউক্লিয়াস, এবং এর মধ্যে দুইটা সেন্ট্রিওল থাকে। সো হয় কি যে এইখানে যে বাড়তি যে মেমব্রেন আছে, সেই মেমব্রেনটা হচ্ছে বাইরের দিকে এইভাবে বেড়ে যায়। তো বাইরের দিকে বেড়ে যাওয়ার পরে এখানে যে দুইটা সেন্ট্রিওল আছে, দুইটা সেন্ট্রিওলের একটা সেন্ট্রিওল হচ্ছে এইভাবে সজ্জিত হয়, একটা সেন্ট্রিওল হচ্ছে এইভাবে সজ্জিত হয়, একটা সেন্ট্রিওল হচ্ছে এইভাবে সজ্জিত হয়, আর একটা সেন্ট্রিওল হচ্ছে এইভাবে, অর্থাৎ দুইটা সেন্ট্রিওল 90 ডিগ্রি এরকম ভাবে থাকে, 90 ডিগ্রি এরকম ভাবে থাকে, আর একটা সেন্ট্রিওল হচ্ছে এইভাবে লম্বা হয়ে যায়। আলটিমেটলি এইদিকে যে লেজটা আছে, শুক্রাণুর যে লেজ আছে, সেই শুক্রাণুর লেজ ফর্ম করে, এবং এই দুটো সেন্ট্রিওল দ্যাট মিনস 90 ডিগ্রি কোণে থাকে। সেটা আমরা স্পারমাটোজেনেসিস, স্পারমিওজেনেসিস, এইচএসসি জুওলজি চ্যাপ্টার 9 এর ডিটেইলস পড়াইছি। সো এরা এই যে শুক্রাণু যেটা আছে, সেই শুক্রাণুর লেজটা হচ্ছে এরা ফর্ম করতেছে। আলটিমেটলি এদিকে পরে মাইটোকন্ড্রিয়া আছে, যে মাইটোকন্ড্রিয়া আলটিমেটলি সেটার চলনের শক্তি যোগায়। সো এগুলো হচ্ছে মেইন কাজ সেন্ট্রিওলের। আমি দেখি সেন্ট্রিওলের আর কিছু বাকি আছে কিনা। সেন্ট্রিওলের মনে হচ্ছে না আর কিছু বাকি থাকবে। মাকুতন্ত্র, কোষ বিভাজন, শিলাযুক্ত শুক্রাণু লেজ। ওকে, তাহলে এগুলাই ছিল আমাদের সেন্ট্রিওলের কাজ। সেন্ট্রিওলের পরে যাবো হচ্ছে আমরা সেল ওয়াল। খুব ছোট ছোট টপিকস আজকে। তারপরে হচ্ছে আমরা যাবো হচ্ছে সেল ওয়াল। এখন সেল ওয়াল মানে কি? সেল ওয়াল তো আপনারা জানেন অবশ্যই, আগে থেকে পড়ে আসতেছেন ক্লাস 9 10 থেকে। ইভেন সেটার কিছু পার্টসও জানেন, যে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সুবিরিন ক্লাস 9 10 এর বইয়ের মধ্যে ছিল, যে এগুলো স্ট্রাকচার কি। সেগুলো হচ্ছে ধরেন এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেনের প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, নট দ্য অ্যানিমাল সেলস, প্ল্যান্ট সেলসের ক্ষেত্রে এটার বাইরের দিকে হচ্ছে এরকম ভাবে, আলটিমেটলি এরকম ভাবে আর একটা এডিশনাল একটা মেমব্রেনের মতো পার্টস থাকে, সেটাকে বলা হয় একটা ওয়াল থাকে, সেটাকে বলা হয় সেল ওয়াল। এখন আমরা দেখবো যে সেইখানে যে সেল ওয়াল আছে, সেই সেল ওয়াল কিভাবে ফর্ম হয়। তো আমি বোঝানোর সুবিধার্থে বাইরের যে অংশটা আছে, সেই অংশটাকেও আমি এভাবে দিয়ে দিলাম, জাস্ট বোঝানোর জন্য, জাস্ট কন্টিনিউয়াস এভাবে দিয়ে দিলাম, যেটাকে সেল ওয়াল বোঝাচ্ছে। এরকম ভাবে এটা বোঝাচ্ছে যে সেল ওয়াল। তাহলে এই সেলটা যখন মাইটোসিস কোষ বিভাজনে যাবে, তখন কি করবে ভাই? প্রোফেজ আসবে, প্রোফেজের পরে প্রোমেটাফেজ আসবে, প্রোমেটাফেজে এইখানে প্রোমেটাফেজ যখন ঘটবে, সো প্রোমেটাফেজে আলটিমেটলি কি হবে? প্রোমেটাফেজ তাদের যে মাইক্রোটিবিউলস এবং সেন্ট্রিওল আছে, যদি আবৃত বীজ হয় তাহলে মাইক্রোটিবিউলস, আর যদি না হয় তাহলে সেন্ট্রিওল। সেন্ট্রিওল এবং তারা মিলিতভাবে কি ফর্ম করবে? তারা মিলিতভাবে মাকুতন্ত্র ফর্ম করবে। আলটিমেটলি সেখানে ক্রোমোজোম আসবে, ক্রোমোজোম সেপারেটেড হয়ে দুই পার্টসে যাবে। দুই পার্টসে যাওয়ার পরে তারা কি হবে? আলটিমেটলি একটা টাইমে যখন সেইখানে প্রোমেটাফেজ গেল, মেটাফেজ গেল, অ্যানাফেজে যখন ক্রোমোজোমগুলো দুই দিকে চলে যাওয়ার পরে টেলোফেজে কি করবে? টেলোফেজে মোটামুটি তারা একেবারে ক্রোমোজোমগুলো এইদিকে থাকবে, এইদিকে থাকবে। আলটিমেটলি তারা হচ্ছে মোটামুটি আস্তে আস্তে আলাদা হয়ে যেতে থাকবে। এই টাইমটাতে যখন টেলোফেজ পর্যায়ে চলে আসলো, মাইটোসিস কোষ বিভাজনের যখন টেলোফেজ পর্যায়ে চলে আসলো, টেলোফেজ পর্যায়ে চলে আসার সাথে সাথে
এই সেলের মধ্যে যেই আপনার মাইক্রোটিউবুলসগুলো ছিল, দেখেন এখন সিকোয়েন্সিয়ালি এই জিনিসটা একটু মনে রাখতে হবে, বিকজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কী কী এখানে ফাংশনগুলো ঘটতো যখন এখানে টেলোফেজ পর্যায়ের সূচনা ঘটতো, টেলোফেজ পর্যায়ের সূচনা ঘটার সাথে সাথে এইখানের এই যে মিডল সাইডে, আমি জিনিসটাকে একটু বড় করে দেখাই তাহলে আপনার জিনিসটা একটু সেন্স দেবে ভালো করে। ধরে নেন যে এইখানে যেই আমি যে পুরোটা এটা আঁকতেছি পুরোটাই হচ্ছে একটা সেল, এটা হচ্ছে জাস্ট একটা সেল, মানে এটা হচ্ছে একটা সেল, এই বরাবর ডিভাইড করবে, এই বরাবর যদি ডিভাইড করতে ওকে আমি আগে ভিতরে, এটা হচ্ছে সেল ওয়াল, এটা আগে থেকে সেল ওয়ালটা এদিকে আছে, তো এদিকে হচ্ছে আলটিমেটলি আমাদের সেল মেমব্রেন হচ্ছে এটা। এই এখন এইখানে তাদের মাকুতন্ত্র অ্যাকচুয়ালি এখনো কিছুটা মাকুতন্ত্র এইভাবে আছে, মাকুতন্ত্র কিছুটা এইভাবে আছে, বাট তারা হচ্ছে বিলুপ্তি প্রায়। এবং যখন এই জায়গাতে আসবে খেয়াল করেন, এখন যে নতুন সেলটা ফর্ম হবে, নতুন এইরকম দুইটা সেল ফর্ম হবে, তো নতুন যে দুইটা সেল ফর্ম হবে সেই দুইটা সেল কিভাবে ফর্ম হবে, ইনিশিয়ালি এখানে যে মাইক্রোটিউবুলসগুলো ছিল, মাইক্রোটিউবুলসগুলো যেগুলো ছিল সেই মাইক্রোটিউবুলসগুলো আলটিমেটলি মাইক্রোফিলামেন্টস, এবং এখানে সেলের মধ্যে যে নতুন দুইটা সেলে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেগুলো উৎপন্ন হলো, এটা হচ্ছে ধরেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে এই জায়গার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো এইখানে ইনিশিয়ালি যে মাইক্রোটিউবুলস আছে, মাইক্রোটিউবুলস আমরা তো জানি যে সেলুলার স্ট্রাকচার মাইক্রোটিউবুলস আছে, মাইক্রোটিউবুলস আছে যেটা, সেই মাইক্রোটিউবুলস আসবে, মাইক্রোফিলামেন্টস আসবে, এবং মাইক্রোফিলামেন্টসের সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থেকে নিঃসৃত কিছু বস্তু আসবে। সো এই যে মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্টস, ধরেন এটা হচ্ছে মাইক্রোটিউবুলস, এটা হচ্ছে মাইক্রোফিলামেন্টস, এবং এটা হচ্ছে এরকম ভেসিকলস হুইচ কামস ফ্রম দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারা অ্যাকচুয়ালি যেটা করবে, তারা এইদিকে গিয়ে মাঝখানে হচ্ছে এরকম ভাবে তারা সংযুক্ত হবে, এরকম ভাবে, অর্থাৎ এইখানে আমরা পরবর্তীতে দেখতে পারবো যে এইখানে একটা সেল প্লেট তৈরি হবে, এখানে একটা সেল প্লেট, এবং সেল প্লেট যেটা তৈরি হবে সেটা হচ্ছে এই তলে এইভাবে সেল প্লেট তৈরি হবে, যেভাবে দুটা যাতে আলাদা হয়ে যায়। সো এই যে অংশগুলো গেল, যে ইনিশিয়ালি যে অংশগুলো গেল সাইটোপ্লাজমের মাইক্রোফিলামেন্টস, মাইক্রোটিউবিউলস, এবং এইখান থেকে রিলিজড কিছু সাবস্টেন্স হুইচ কামস ফ্রম দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তিনটা যখন একসাথে হয়ে যখন এই জায়গাতে বসলো, তখন সেগুলোকে বলা হবে ফ্রেগমোপ্লাস্ট। তাহলে এইখান থেকে সাইটোপ্লাজম থেকে গেল হচ্ছে ফ্রেগমোপ্লাস্ট। তার সাথে সাথে এইখানে যে নতুন যে গোলগি বডি যেগুলো ছিল, এখানে যে গোলগি বডি যেগুলো ছিল, আমি জাস্ট ধরে নিলাম যে এটাই গোলগি বডি, গোলগি বডি খুব সুন্দর হয় না, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। এখানে যে গোলগি বডি ছিল, সেই গোলগি বডি আলটিমেটলি যেটা করবে সেটা হচ্ছে এখানে গোলগি বডি আলটিমেটলি কিছু পেকটিন জাতীয় ভেসিকল রিলিজ করতে থাকবে, এবং তারা এই যে পেকটিন জাতীয় ভেসিকলগুলো রিলিজ করতে থাকবে, সেই পেকটিন জাতীয় ভেসিকলগুলো, ওকে এটাতে আমার রেড কালার দেওয়া উচিত ছিল, পেকটিন জাতীয় ভেসিকলগুলো যেগুলো এখান দিয়ে আসতেছে, সেই পেকটিন জাতীয় ভেসিকলগুলো আলটিমেটলি এইখানে আসার পরে তারা হচ্ছে মাঝখানে একসাথে মিলিত হবে, এবং মিলিত হয়ে আলটিমেটলি তারা একটা কোষ বা সেল প্লেট ফর্ম করবে, মাঝখানে কোনোভাবে মিলিত হবে, আলটিমেটলি তারা একটা সেল প্লেট ফর্ম করবে। এখন আমার কথা হলো তারা একসাথে এরকম ভাবে একসাথে হয়ে যাবে, তো এরকম ভাবে তারা সেল প্লেট তৈরি করলো বা কোষ প্লেট তৈরি করলো। তো এখন আমার কথা হলো যে এই যে এন্ডোপ্লাজমিক গোলগি যে বডি আছে, সেই গোলগি বডি কেন এরকম পেকটিন জাতীয় ভেসিকল রিলিজ করলো, যেগুলোর ভিতরে পেকটিক অ্যাসিড আছে, এগুলোর ভিতরে আছে পেকটিক অ্যাসিড আছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলোর মধ্যে ক্যালসিয়াম প্যাকটেট অথবা ম্যাগনেসিয়াম প্যাকটেট থাকে, সেগুলো এসে এদিকে কি করলো, সেল প্লেট যেটা আছে সেই সেল প্লেট তৈরি করলো, বা এখানে আলটিমেটলি ভেসিকলগুলো মিলিতভাবে সেল প্লেট তৈরি করলো, সেটার উপরে পেকটিন জাতীয় কিছু পদার্থ জমা হলো, সেখানে মেনলি ক্যালসিয়াম প্যাকটেট বা ম্যাগনেসিয়াম প্যাকটেট থাকতেছে। এখন এই যে পেকটিন জাতীয় যে অংশটা ইনিশিয়ালি জমা হলো, সেটার কাজটা কি বা সেটা কেন আসলো, সেটা আসার কারণটা হচ্ছে যে এই যে পেকটিন জাতীয় যে পদার্থটা আছে সেটা হচ্ছে মোটামুটি একটা গ্লু লাইক সাবস্টেন্স, একটা জেলি লাইক, ইনিশিয়াল একটা জেলি লাইক সাবস্টেন্স, যেটা সাধারণত একটা গ্লু এর মতো কাজ করে, আঠার মতো কাজ করে। তাহলে এটা আসার সুবিধাটা কি, এটা যদি আঠার মতো কাজ করে, এর পরবর্তীতে সেল ওয়াল তৈরির জন্য, অর্থাৎ এখানে যদি আমি
এখানে যদি আমি কি করতে চাই, এখানে যদি আমি সেল ওয়াল তৈরি করতে চাই, তাহলে সেল ওয়ালের মধ্যে কি করতে হবে, ইনিশিয়ালি আমি একটা গ্লু দিলাম, গ্লু দিয়ে তার উপর আমি কিছু সাবস্টেন্স দিলাম, যেটা দিয়ে আমি একটা ওয়াল তৈরি করতে পারতেছি, অর্থাৎ একটা পার্টিশন তৈরি করতে পারতেছি। আমি যদি এদিকে গ্লু লাইক বা আটার মতো কোনো সাবস্টেন্স না দিই, তখন আমি পরবর্তীতে যে সমস্ত পদার্থ এখানে দিব সেই সমস্ত পদার্থ এখানে জমা হবে না। দ্যাটস ওয়াই এখানে যে গোলকি বডি আছে, সেই গোলকি বডি যে পেকটিন জাতীয় যে ভেসিকলগুলো রিলিজ করছিল, সেটার মধ্যে ক্যালসিয়াম প্যাকটেট, ম্যাগনেসিয়াম প্যাকটেট আছে। সেই ক্যালসিয়াম প্যাকটেট, ম্যাগনেসিয়াম প্যাকটেট ইনিশিয়ালি কোষ প্লেটের উপর, সেল প্লেটের উপর জমা হলো এবং আলটিমেটলি তারা একটা গ্লুয়ের একটা সারফেস তৈরি করলো, গ্লুয়ের একটা তৈরি করে ফেললো। তাহলে এইখান থেকে গোলকি বডির আরও কয়েকটা কাজ আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে তারা সেল প্লেট তৈরি করে এবং এরকম পেকটিন জাতীয় ভেসিকল আলটিমেটলি তারা কি করতেছে, আলটিমেটলি তারা তৈরি করতেছে। তারপরে যেটা হবে সেটা হচ্ছে এখানে যে এন্ডোপ্লাজমিক ওকে, এখানে যে যেহেতু এটা মানে এটা কি বলে, যেহেতু এটা উদ্ভিদ কোষ, তাহলে অবশ্যই এই উদ্ভিদ কোষে অবশ্যই এইখানে কি আছে ভাই, প্লাস্টিড আছে। তাহলে এখানে প্লাস্টিড আছে, এখানেও একটা প্লাস্টিড সৃষ্টি হয়ে গেলো। প্লাস্টিড কিভাবে সৃষ্টি হয় সেগুলো তো আমরা আগের লেকচারে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি। সো এইখানে যে প্লাস্টিড আছে, সেই প্লাস্টিড এখন কি করলো, সেই প্লাস্টিড এখন আলটিমেটলি গ্লুকোজ তৈরি করতে থাকলো। সো এই গ্লুকোজ উদ্ভিদ তার শ্বসনের জন্য কিছুটা করলো, শ্বসনের জন্য কিছুটা ইউজ করলো, বাকিটা তার যে স্ট্রাকচারাল যে ফর্ম, সেই স্ট্রাকচারাল ফর্মের জন্য সে খরচ করলো। কিভাবে, এখানে যে প্লাস্টিড অর্থাৎ যে ক্লোরোপ্লাস্ট যে গ্লুকোজ ফর্ম করতেছে, সেই গ্লুকোজগুলো আলটিমেটলি গেল হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, এবং সেই গ্লুকোজগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গিয়ে একসাথে অ্যাসেম্বলি হলো, অর্থাৎ একসাথে জমা হলো। একসাথে জমা হওয়ার পরে তারা আলটিমেটলি একটার সাথে আর একটা সংযুক্ত হয়ে সাধারণত 1 থেকে 3000 এরকম বিটা ডি গ্লুকোজ। হোয়াট ইজ বিটা ডি গ্লুকোজ, কেন হয় ইট ইজ কল্ড বিটা ডি, সেগুলো নিয়ে আমরা বুটানি চ্যাপ্টার 3 তে আলোচনা করছি। সো এইখানে আলটিমেটলি কি হলো, এরকম ভাবে 1 থেকে 3000 এরকম ভাবে 1 থেকে 3000 গ্লুকোজ অণু, বিটা ডি গ্লুকোজ অণু একসাথে মিলিতভাবে তার ফর্ম করা হচ্ছে আলটিমেটলি সেলুলোজ চেইন, সেলুলোজ। তাহলে আমি কি বললাম, এখানে 1 থেকে 3000 গ্লুকোজ অণু মিলিতভাবে তৈরি করতেছে হচ্ছে সেলুলোজ। সেলুলোজ কি, সেলুলোজ ইজ দ্য পলিমার অফ গ্লুকোজ। আমি আগেও বলছি যে সেলুলোজ ইজ দ্য পলিমার অফ গ্লুকোজ। সো এই যে পলিমার, সে পলিমার মানে কি, সেখানে অনেক মনোমার আসবে, সেটা তাহলে মনোমারগুলো কি, গ্লুকোজ। পলিমার তখনই হবে যখন সাধারণত খুব বেশি মানে একসাথে এগ্রিগেশন ঘটে। তো সেখানে সাধারণত 1 থেকে 3000 আলটিমেটলি কি ঘটে, গ্লুকোজ অণু, বিটা ডি গ্লুকোজের অণু একসাথে মিলিতভাবে তারা ফর্ম করতেছে হচ্ছে সেলুলোজ। এ পর্যন্ত বোঝা গেছে। তাহলে 1 থেকে 3000 অণু সেলুলোজ গঠন করতেছে। তারপরে যেটা হবে সেটা হচ্ছে ওকে আই এম রং, 1 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে একটা সেলুলোজ চেইন গঠিত হয়। ওকে, এখানে জাস্ট 1 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে, একদম ওকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইনিশিয়ালি গ্লুকোজ আসে, গ্লুকোজ আসার পরে এই জিনিসটা আমাকে আগেও মানে মেডিকেল এডমিশনের দিকেও কনফিউজ করছে, সবসময় আমাকে এই জিনিসটা খুব বেশি কনফিউজ করে। দ্যাটস আমি বলার পরে আবার মানে বইটা নিলাম যে ভুল বলে ফেলছি কিনা, কারণ এই জায়গাটাতে এতটা কনফিউজিং করছে আমাকে, মানে বলার মতো নেই। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে এখানে যে গ্লুকোজগুলো ছিল, সেই গ্লুকোজগুলো আলটিমেটলি এখানে আসলো। এখানে আসার পরে সেই গ্লুকোজগুলো একসাথে মিলিত হইলো, গ্লুকোজগুলো একসাথে মিলিতভাবে তারা তৈরি করলো হচ্ছে সেলুলোজ। তারা এরকম ভাবে তৈরি করলো হচ্ছে সেলুলোজ। ধরেন এই যে নতুন যে স্ট্রাকচারগুলো আমরা এখন পাইলাম, সেই স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তারা হচ্ছে এইদিকে আসলো এবং তারা ফর্ম করলো হচ্ছে সেলুলোজ। ধরেন এটা হচ্ছে তারা এরকম ভাবে সেলুলোজ ফর্ম করলো। এটা হচ্ছে সেলুলোজ ফর্ম করলো। তাহলে সেলুলোজ কোন জায়গায় ফর্ম হচ্ছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এখন এইখানে এরকম সেলুলোজ অণু, এটা হচ্ছে একটা সেলুলোজ অণু, এরকম 1 থেকে 3000 সেলুলোজ অণু। তাহলে 1 থেকে 3000, 1 to 3000 সেলুলোজ অণু এরকম ভাবে মিলিতভাবে একটা চেইন ফর্ম করছে। ধরেন এদিকে একটা এরকম ভাবে আসলো, দেন এদিকে একটা আসলো, দেন এদিকে একটা আসলো, এদিকে একটা আসলো, এদিকে একটা আসলো, এরকম ভাবে বিভিন্ন সেলুলোজ অণু মিলিতভাবে। এদিকে যদি হয়তো সেলুলোজ অণু খুব বেশি দেখানো যাবে না, ধরেন এটা একটা সেলুলোজ অণু, 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 যেগুলো আমাদের গ্লুকোজ আছে। সো এরকম ভাবে সেলুলোজ অণু 1 থেকে 3000, এদিকে সাধারণত 1 থেকে 3টা দেখা যাইতেছে, মানে 4টা দেখা যাইতেছে, বাট এরকম ভাবে 1 থেকে 3000 অণু সেলুলোজ অণু একসাথে মিলিতভাবে ফর্ম করা হচ্ছে সেলুলোজ চেইন। তারা একটা সেলুলোজ চেইন ফর্ম করছে।
এখন এইদিকে কি হয় আলটিমেটলি এরকম একটা চেইনের উপর আরেকটা চেইন এরকম ভাবে সজ্জিত হয়ে আলটিমেটলি তারা এরকম ভাবে 100টা কি করে, তারা এরকম ভাবে 100টা চেইন মিলিত ভাবে ফর্ম করা হচ্ছে ক্রিস্টালাইন মাইসিলি। তাহলে ব্যাপারটা কিরকম হয়, ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে যে এই অংশটা যেটা এখানে তৈরি হলো সেই অংশটা আলটিমেটলি এখন এরকম ভাবে আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা সেলুলোজ চেইন, যেখানে 1 থেকে 3000 সেলুলোজ আছে, সেলুলোজ চেইন, সেখানে সেলুলোজ চেইন কি হয় এরকম ভাবে একটা লেয়ার, দ্যাট মিনস এখানে একটা লেয়ার জমা হলো, আরেকটা লেয়ার এরকম ভাবে জমা হলো, দুইটা আরেকটা লেয়ার এরকম ভাবে জমা হলো, এরকম ভাবে আলটিমেটলি এরকম ভাবে চেইন এরকম ভাবে জমা হয়ে যাচ্ছে এরকম ভাবে 100টা, একটার উপর আরেকটা এরকম ভাবে 100টা জমা হয়। তো 100টা এইরকম চেইন মিলিত হবে এই যে ফর্মটা তৈরি করছে সেটাকে বলা হবে ক্রিস্টালাইন মাইসিলি। এবং এই ক্রিস্টালাইন মাইসিলিকেই কোষ প্রাচীরের সব থেকে ক্ষুদ্রতম একক ধরা হয়। এখন এই ক্রিস্টালাইন মাইসিলির ক্ষেত্রে কি হয়, তাহলে 100 সেলুলোজ এই চেইন মিলিত হয়ে ফর্ম করা হচ্ছে ক্রিস্টালাইন মাইসিলি। এখন এইদিকে প্রায় এরকম 20টা মাইসিলি একসাথে মিলিতভাবে, 20টা মাইসিলি একসাথে মিলিতভাবে, কারণ এটা হচ্ছে এদিকে হচ্ছে এরকম ভাবে 20টা মাইসিলি একসাথে থাকতে পারবে। আমি জাস্ট এভাবে দেখাই দিলাম, কারণ এরকম ভাবে আরেকটা মাইসিলি আছে এই জায়গায়, আরেকটা মাইসিলি আছে এই জায়গায়, এরকম ভাবে এই সমস্ত জায়গায় কয়টা আছে এরকম ভাবে 20টা। তো এরকম ভাবে 20টা মাইসিলি মিলিত হবে, তারা কি ফর্ম করলো, 20টা মাইসিলি মিলিত হবে তারা ফর্ম করা হচ্ছে মাইক্রোফাইব্রিল। এবং এই এই যে মাইক্রোফাইব্রিলটা তৈরি হলো সেই মাইক্রোফাইব্রিলটা তৈরি হচ্ছে গোলগি বডিতে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে আলটিমেটলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেলুলোজ তৈরি করলো, সেই সেলুলোজটাকে সে বাইরে দিল, সেই সেলুলোজ অণুগুলা বাইরে মিলিতভাবে তারা ফর্ম করা হচ্ছে সেলুলোজ চেইন। সেলুলোজ চেইন আলটিমেটলি চলে গেল হচ্ছে আমাদের যে গোলগি বডি, সেই গোলগি বডিতে, সেই গোলগি বডিতে যাওয়ার পরে সেলুলোজ চেইন মিলিত 100টা সেলুলোজ চেইন মিলিতভাবে আলটিমেটলি ফর্ম করা হচ্ছে এখানে যে ক্রিস্টালাইন মাইসিলি ছিল সেই ক্রিস্টালাইন মাইসিলি। এবং ক্রিস্টালাইন মাইসিলির সাথে আমাদের গোলগি বডি কি করলো, কতগুলো ক্রিস্টালাইন মাইসিলিকে আলাদাভাবে প্যাকেট করলো, প্যাকেট করে সে যেটা ফর্ম করলো সেটা হচ্ছে নতুন যে আমরা প্যাকেটটা পেলাম সেটাকে বলা হচ্ছে মাইক্রোফাইব্রিল। এবং সেখানে কয়টা তাহলে এরকম ক্রিস্টালাইন মাইসিল আছে, 20টা। 20টার পরে এইরকম 250টা মাইক্রোফাইব্রিল মিলিত হবে। ধরেন এরকম ভাবে, আমি সেটাকে কি কালার দেওয়া যায়, ব্ল্যাকই দিই। ধরেন এরকম ভাবে 250টা, জাস্ট আমি এরকম ভাবে দেখাচ্ছি, জাস্ট মাইক্রোফাইব্রিল জাস্ট এরকম ভাবে বোঝা যাবে। এরকম ভাবে আলটিমেটলি 250টা মাইক্রোফাইব্রিল এই জায়গায় একসাথে হয়ে তখন তারা ফর্ম করছে ম্যাক্রোফাইব্রিল। এই যে এখানে যে ম্যাক্রোফাইব্রিল গুলো তৈরি হলো এখন নতুন, সেই ম্যাক্রোফাইব্রিল গুলো আলটিমেটলি এখন আসে হচ্ছে এই যে গ্লুয়েল লেয়ার আছে সেই গ্লুয়েল লেয়ারে তারা বসতে থাকলো। এবং এই যে গ্লুয়ের যে লেয়ার আছে সেই গ্লুয়েল লেয়ার যদি আমি দেখাই, তাহলে গ্লুয়েল লেয়ার হচ্ছে ধরেন এটা গ্লু বা আঠার লেয়ার, তাহলে আঠার লেয়ার হচ্ছে এরকম ভাবে তারা আলটিমেটলি এরকম ভাবে তারা বসে থাকলো, তারা বসে থাকলো এরকম ভাবে তারা এরকম ভাবে বসে থাকলো, এরকম ভাবে এদিকে। ওকে, সো দেন এদিকে এরকম, দেন এদিকে এরকম, দেন এরকম, দেন এরকম, দেন এরকম। ক্লিয়ার? সো এরকম ভাবে হচ্ছে তারা বসে গেল। এখন শুধুমাত্র সেলুলোজ আসলো না, আমাদের যে গোলগি বডি আছে সেই গোলগি বডি কিছু যে সেলুলোজ নিয়েছিল সেই সেলুলোজের সাথে বাড়তি কিছু সাবস্টেন্স অ্যাড করে সে মেক করা হচ্ছে হেমিসেলুলোজ। এবং এখানে কয়েক টাইপের হেমিসেলুলোজ তৈরি হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হেমিসেলুলোজ হচ্ছে জাইলেন্স, অ্যারাভেন্স এবং গ্যালাক্টেন্স মানে কি, সেটা হচ্ছে যে সেলুলোজটা তৈরি হলো তার সাথে আমরা পরবর্তীতে গ্যালাক্টোজ অ্যাড করছি ওইরকম ভাবে। সো এরকম ভাবে তারা ফর্ম করা হচ্ছে আলটিমেটলি এরকম হেমিসেলুলোজ। এবং হেমিসেলুলোজগুলো কি, জাইলেন্স, অ্যারাভেন্স, গ্যালাক্টেন্স, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে মাত্র 3টা আছে যে কোন কোন হেমিসেলুলোজগুলো থাকে। আগে একটা কথা বলে নিই, এটা ছিল হচ্ছে মধ্যপর্দা, এটা হচ্ছে মধ্যপর্দা। এই মধ্যপর্দার উপরে তাইলে এখানে সেলুলোজ হেমিসেলুলোজের লেয়ার জমা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল, প্রাথমিক প্রাচীর। এবং সেটা সাধারণত 1 to 3 ন্যানোমিটার পুরো। এবং এখানে এই জিনিসটা মনে রাখা যায় যে কোন টাইপের হেমিসেলুলোজ এখানে আসছে, সেটা মনে রাখা যায় এইভাবে যে ধরেন জাইফ আরব গেল, জাইফ মানে হচ্ছে জাইলেন্স, আরব মানে হচ্ছে অ্যারাভেন্স, গেল মানে হচ্ছে গ্যালাক্টেন্স। তার মধ্যে যেটা হয়
এদিকে তো শুধুমাত্র একটা এরকম ইয়া জমা হয় না, মানে একটা মাইক্রোফাইব্রিল জমা হয় না, অনেকগুলো এরকম ভাবে মাইক্রোফাইব্রিল জমা হয়। তো অনেকগুলো যে মাইক্রোফাইব্রিল জমা হয়, সেই মাইক্রোফাইব্রিল গুলোকে একসাথে বা এই 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 নিচে যে গ্লু লাইক ইয়াটা আছে, সেই গ্লু লাইক ইয়াটার সাথে আলটিমেটলি এই প্রাচীরের সাথে এরকম ভাবে ক্রস লিংক তৈরি করে। একটা টাইপের হেমিসেলুলোজ আছে, যেই হেমিসেলুলোজ শুধুমাত্র এটা গ্লু এর উপরে ডিপেন্ড করে না, এটাকে এরকম ভাবে স্টিচ করে দেয়, এরকম ভাবে সেলাই করে দেয়, এরকম ভাবে তারা হচ্ছে এরকম ভাবে সেলাই করে দেয়, এরকম ভাবে সেলাই করে দেয়, তারা এরকম ভাবে সেলাই করে দেয়। অর্থাৎ এরা এই যে ইয়ার আছে জাইল, এই যে হেমিসেলুলোজ আছে স্পেশাল টাইপের হেমিসেলুলোজ, সেটাকে বলা হয় জাইলোগ্লুকানস। তো এই যে জাইলোগ্লুকানস আছে, সেই জাইলোগ্লুকানস কি করে, শুধুমাত্র এই এটা একটা গ্লু, সেটার উপর নির্ভর করে না, কারণ গ্লু সবসময় টিকে থাকবে না, গ্লু হয়তো বা ছুটে যেতে পারে বা কোন ফ্যাক্টরের কারণে হতে পারে, সেই জন্য সে এটা কি করে এখানে স্টিচ করে দেয় এবং প্রাচীর গঠনে হচ্ছে এরকম ভাবে ক্রস লিংক হিসেবে কাজ করে, এরকম ভাবে ক্রস লিংক হিসেবে কাজ করে জাইলোগ্লুকানস নামক হেমিসেলুলোজ। দ্যাট মিনস ইনিশিয়ালি আসতেছে হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, তারপর হচ্ছে প্যাকটিন, তারপর হচ্ছে সুবিরেন, এখানে আসবে না। সো এখানে আসলে হচ্ছে প্যাকটিন, তার সাথে সাথে আরেকটা যেটা আসে সেটা হচ্ছে আমাদের যে গোলগি বডি আছে, সেই গোলগি বডি কিছু গ্লাইকোপ্রোটিন উৎপন্ন করে, এবং গ্লাইকোপ্রোটিন মানে কি, কিছু তার মধ্যে প্রোটিন থাকে যার সাথে সে গ্লুকোজকে কানেক্ট করে আলটিমেটলি গ্লাইকোপ্রোটিন দেয়, যে গ্লাইকোপ্রোটিনগুলো আলটিমেটলি এটার উপরে এসে বসে। এখন কিছু কিছু কোষে যাদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে, অর্থাৎ যে সমস্ত কোষের বিভাজন কম হয় বা যে সমস্ত কোষ স্থায়ী বেশি, তাদের স্থায়িত্বকাল বেশি, আমরা যখন সেটা এইচএসসি বোর্ডের চ্যাপ্টার 8-এ পড়াইছি যে স্থায়ী টিস্যু বাজক টিস্যু, তখন ডিটেলস বোঝা গেছে খুব ভালোভাবে। বাট আমি যেটা বলতেছি, কিছু কিছু কোষে কি হয়, কিছু কিছু কোষে কখনো কখনো এই প্রাইমারি প্রাচীরের উপরে, মানে প্রাথমিক যে প্রাচীর আছে সেই প্রাথমিক প্রাচীরের উপরে সেকেন্ডারিলি আরো আরেকটা লেয়ার এদিকে তৈরি হয়, সেকেন্ডারিলি আরেকটা লেয়ার এরকম ভাবে তৈরি হয়, সেকেন্ডারিলি আরেকটা লেয়ার এরকম ভাবে তৈরি হয়। সো এই যে সেকেন্ডারি যে লেয়ারটা তৈরি হচ্ছে, সেই সেকেন্ডারি লেয়ার তৈরি হচ্ছে আলটিমেটলি আপনার এয়া দ্বারা, কি বলে, সেলুলোজও, এখানে ইনিশিয়ালি সেলুলোজও জমা হচ্ছে, তার সাথে সাথে সেলুলোজের সাথে সাথে আলটিমেটলি কি জমা হচ্ছে, সেলুলোজের সাথে সাথে আলটিমেটলি এখানে লিগনিনও জমা হচ্ছে। দ্যাট মিনস এইখানে যে প্রাথমিক যে প্রাচীর আছে, সেই প্রাথমিক প্রাচীরের সাথে তারপরে আস্তে আস্তে সেলুলোজ এবং যে লিগনিন আছে, সেই সেলুলোজ এবং লিগনিন এদিকে জমা হইতে থাকে, সেলুলোজ এবং লিগনিন জমা হইতে থাকে। তো কখনো কখনো এদিকে লিগনিনের সাথে সাথে সুবিরেনও জমা হইতে থাকে, সুবিরেন বা মোম লাইক বা ওয়াক্স লাইক সাবস্টেন্সও জমা হইতে থাকে। এখন আমরা যদি এদিকে একটা স্পেশাল এরিয়া পাবো, যে স্পেশাল এরিয়াটা হচ্ছে এই এরিয়াটা, যেই এরিয়াটাতে আলটিমেটলি যে এরিয়াটার উপরে প্রাইমারি প্রাচীরও, প্রাথমিক যে প্রাচীর জমা হয়েছে, সেই প্রাথমিক প্রাচীরও সেখানে পড়ে নাই, বা সেলুলোজ হেমিসেলুলোজ জমা হয় নাই, কিংবা এখানে যে সেকেন্ডারি যে প্রাচীরের যে অংশগুলো ছিল লিগনিন সুবিরিন, সেগুলো জমা হয় নাই। তো সেগুলো না জমা হতে এই যে মেমব্রেনটা, সেই মেমব্রেনটা একেবারে পাতলা রইলো, এবং এটা আমরা সেকেন্ডারি প্রাচীরটা সাধারণত বিবেচনা না করলে এটা একেবারে কি হয়, এটা একেবারে এই জায়গাটাতে পাতলা, কারণ এই জায়গাটাতে শুধুমাত্র মধ্যপর্দা এক্সিস্ট করতেছে। হয়তো বা সেকেন্ডারি প্রাচীর গঠিত হলে সেটার উপরে দেখা যায় যে মধ্যপর্দার সাথে সেকেন্ডারি যে প্রাচীরটা আসছে, সেই সেকেন্ডারি প্রাচীরটা হয়তো বা সেখানে আসতেছে, এবং সেকেন্ডারি প্রাচীর হলে এখানে সাধারণত 5 to 6 মিলিমিটার পুরো হয়। সো তখন বলতে পারি যে এই অংশটার উপরে সেকেন্ডারি প্রাচীর আছে, বাট সাধারণত সেকেন্ডারি প্রাচীর এরকম ভাবে না থাকলে তখন এই যে মেমব্রেনটা আছে, সেই মেমব্রেনটাকে আমরা বলবো পিট মেমব্রেন, আর এই যে ফাঁকা অংশটা, সেই ফাঁকা অংশটাকে বলবো কুপ। আর এই যেই এইদিকেও একটা ফাঁকা অংশ, এদিকেও একটা ফাঁকা অংশ, দুইটা একসাথে মুখোমুখি করে আছে, সেটাকে বলা হবে পিট পেয়ার। এবং কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে এইখানে আলটিমেটলি এইখানে এরকম ভাবে কিছু নল আসে, যে নলটা সেই পিট যে মেমব্রেন আছে, সেই পিট মেমব্রেনকে পার করে দেয়, এবং আলটিমেটলি এই যে ইনিশিয়ালি এই যে দুইটা সেল আছে, সেই দুইটা সেলের মধ্যে সংযোগ স্থাপন করে, সো সেগুলোকে বলা হয় প্লাজমোডেজমাটা। তো এই প্লাজমোডেজমাটা কি, প্লাজমোডেজমাটা হচ্ছে যে পিট যে পেয়ার আছে, সেই পিট পেয়ার আর পিট পেয়ারের মধ্যে আলটিমেটলি কিছু পাইপকে যদি আমি ঢুকাই দিই, কিছু যদি এরকম ভাবে পাইপকে ঢুকাই দিই, যে পাইপগুলা আলটিমেটলি এই দুইটা সেলের মধ্যে মানে সদ্য মানে বিভাজিত হচ্ছে, সেরকম দুইটা মানে সেলের মধ্যে আলটিমেটলি কি করবে, তারা সংযোগ স্থাপন করবে, সেগুলোকে বলা হবে প্লাজমোডেজমাটা। এখন আমার কথা হচ্ছে যে অধিক বিপাকীয় কোষে বা ভাজক কোষে
যেগুলো সাধারণত খুব বেশি বেশি বিভাজিত হয়, সেগুলোর ক্ষেত্রে কেন সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না, সেটার একটা কারণ হচ্ছে যে সেখানে সেকেন্ডারি প্রাচীর তৈরি হওয়ার সময় পায় না। সেকেন্ডারি প্রাচীর তৈরি হওয়ার জন্য সেখানে একটা সময়ের প্রয়োজন, যে সময়টা তারা পায় না, তার আগেই তাদের বিভাজিত হয়ে যেতে হয়। সো যে সমস্ত কোষ সাধারণত বিভাজিত হয় না বা তাদের বিপাকীয় শক্তি কম, তারা খুব আলছে, তারা স্থায়ী হয়ে গেছে, সেই সমস্ত কোষের ক্ষেত্রে সাধারণত এই সমস্ত সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় এবং সেটা সাধারণত 5 to 6 ন্যানোমিটার পুরো হয়। বোঝা গেছে পিট মেমব্রেন, পিট পেয়ার, প্লাজমোডেসমাটা সব কিছু বোঝানো হয়েছে। ক্যালসিয়াম প্যাকসেট খুব ইজি একেবারে। আমি জাস্ট একটা রিভিউ দিব, রিভিউ দেওয়ার পরে আমি চলে যাবো হচ্ছে রাইবোসোমে, তাহলে আমাদের মোটামুটি ডিএনএর আগ পর্যন্ত শেষ হয়ে যায়। ওকে, তারপরে যেটা হয় সেটা হচ্ছে আলটিমেটলি এরপর আচ্ছা আমি বলি এর পরবর্তী ফেটটা কি। আর পরবর্তী ফেট হচ্ছে এখানে যে মধ্যপর্দা আছে সেই মধ্যপর্দা গলে যায়, মধ্যপর্দা গলে গিয়ে আলটিমেটলি এই দুইটা সেল ইন্ডিভিজুয়াল সেল হিসেবে আত্মপ্রকাশ করে। মধ্যপর্দা গলে গেলে দেখেন এটা একটা সেল, যে সেলের এই এখন কোষ প্রাচীর আছে, এটা হচ্ছে কোষ প্রাচীর সেলের এই দিক বরাবর, এবং এই দিক বরাবর তো কোষ প্রাচীর আগে থেকে তৈরি হয়ে আছে, উপরের দিকে কোষ প্রাচীর, এই দিক দিয়ে কোষ প্রাচীর আছে, এই দিক দিয়ে কোষ প্রাচীরটা তৈরি হয়ে গেল, এই দিকেও আলাদা একটা সেল হয়ে যায়। এই জিনিসটা খুব একটু ভালো করে চিন্তা করেন। আমি বলতে থাকি শুরুর দিকে কি হয়, একটা মানে কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে, কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে একটা টেলোফেজ পর্যায়ে এই মধ্যপর্দা সৃষ্টি হয়, এবং এর মানে কি হয়, মধ্যপর্দা সৃষ্টি হয়, এবং তখন কি হয়, সাইটোপ্লাজম থেকে ফ্রেগমোপ্লাস্ট আছে, ফ্রেগমোপ্লাস্ট মানে কি মাইক্রোটিউবুস, মাইক্রোফিলামেন্টস এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রিলিজড কিছু সাবস্টেন্স, যেগুলো একসাথে মিলিত হবে, তারা এরকমভাবে পারপেন্ডিকুলারলি একসাথে থাকে, এবং যে গোলগি বডি আছে সেই গোলগি বডি থেকে কিছু পেকটিন জাতীয় ভেসিকল তৈরি হয়, সেই ভেসিকলগুলো একসাথে মিলিতভাবে কোষ প্লেট তৈরি করে, যে কোষ প্লেট বরাবর আলটিমেটলি এর পরবর্তীতে যে সাইটোকাইনেসিস বা সেল ডিভিশন সেটা ঘটবে। সো এরকম কোষ প্লেট তৈরি করে, এবং সেগুলোর মধ্যে বিভিন্ন পেকটিক অ্যাসিড থাকে, এবং পেকটিক অ্যাসিডের মধ্যে মেনলি থাকে হচ্ছে ক্যালসিয়াম প্যাকটেট এবং ম্যাগনেসিয়াম প্যাকটেট। ক্যালসিয়াম প্যাকটেট এবং ম্যাগনেসিয়াম প্যাকটেট সাধারণত গ্লু বা আঠার মতো কাজ করে, যারা পরবর্তী যে সাবস্টেন্সগুলো আসবে, যাতে পরবর্তী সাবস্টেন্সগুলো এসে সেখানে জমা হইতে পারে সেই জন্য কাজ করে। তার সাথে সাথে কি করে, এখানে যে ছিল প্লাস্টিড ছিল বা ক্লোরোপ্লাস ছিল, সে গ্লুকোজ উৎপন্ন করতে থাকলো, সেই বিটাডি গ্লুকোজ যেগুলো উৎপন্ন করলো, সেই বিটাডি গ্লুকোজ আলটিমেটলি গেল হচ্ছে সেখানে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে বিটাডি গ্লুকোজ মিলিত হবে, অনেক হাজার 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 গ্লুকোজ একসাথে মিলিত হবে, তৈরি করা হচ্ছে সেলুলোজ। সেই সেলুলোজ আলটিমেটলি বাইরে আসার পরে 1 থেকে 3,000 সেলুলোজ অণু মিলিত হবে, তৈরি করা হচ্ছে সেলুলোজ চেইন, এবং সেই সেলুলোজ চেইন অ্যাকচুয়ালি এরকমভাবে 100টা সেলুলোজ চেইন একটার উপর আরেকটা সজ্জিতভাবে তৈরি করা হচ্ছে মাইক্রোফাইব্রিল, এবং এরকমভাবে ক্রিস্টালান মাইসিলিকে কোষের মানে সবথেকে ক্ষুদ্রতম একক ধরা হয়। তারপর এরকমভাবে ক্রিস্টালান মাইসিলি 20টা মিলিতভাবে তৈরি করা হচ্ছে মাইক্রোফাইব্রিল, আর এরকমভাবে 250টা মাইক্রোফাইব্রিল মিলিতভাবে তৈরি করা হচ্ছে ম্যাক্রোফাইব্রিল। তারপরে কি হলো, এই যে ম্যাক্রোফাইব্রিলগুলো ছিল, সেই ম্যাক্রোফাইব্রিলগুলো আলটিমেটলি যে পেকটিকের যে লেয়ারটা ছিল, গ্লুয়ের যে লেয়ারটা ছিল সেটার উপর, বা আঠার যে লেয়ারটা ছিল সেটার উপর আস্তে আস্তে জমা হতে থাকলো, এবং 1 to 3 ন্যানোমিটার পুরো করলো, যেটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। এবং তার সাথে সাথে কি হলো, এখানে প্রাথমিক প্রাচীর জমা হওয়ার সাথে সাথে এখানে যে গোলকি বডি ছিল, সেই গোলকি বডি কিছু হেমিসেলুলোজ দিল, হেমিসেলুলোজের মধ্যে ছিল জাইলেন্স, আরাবেন্স, গ্যালাক্টেন্স, আর একটা ছিল জাইলোগ্লুকান। যে জাইলোগ্লুকানের আলটিমেটলি এখানে প্রাচীর গঠনের ক্রসলিঙ্ক হিসেবে কাজ করলো। তারপরে এগুলোর উপরে যে অধিক মাত্রার মানে বিপাকীয় কোষ এবং মানে ছাড়া কোষ ছাড়া ভাজক কোষ ছাড়া অধিক মাত্রার বিপাকীয় কোষের সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। ওকে, তো ভাজক কোষ ছাড়া অন্যান্য যে সমস্ত কোষ আছে সেই সমস্ত কোষের ক্ষেত্রে সেটার উপরে লিগনিন এবং ইনিশিয়ালি লিগনিন এবং সেলুলোজের একটা স্তর জমা হয়, যেটাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর, এবং সেটা সাধারণত 5 to 6 ন্যানোমিটার পুরো হয়। তার মধ্যে কোনো কোনো সময় সেটার মধ্যে কোনো কোনো সময় আলটিমেটলি কি থাকতে পারে, লিগনিন থাকতে পারে, সুবিরিন থাকতে পারে। বুঝে গেছে? আর মনে না কিছু থাকে। তারপরে একটা সময় মধ্যপর্দা বিগলিত হয়ে যায় বা গলিত হয়ে যায়, দুইটা সেল ইন্ডিভিজুয়াল সেল হিসেবে আত্মপ্রকাশ করে। তাহলে এটা ছিল আমাদের সেল ওয়াল। বুঝা গেছে? ওকে, তারপরে যাবো হচ্ছে আমরা রাইবোসোম। এখন রাইবোসোম অ্যাকচুয়ালি রাইবোসোম বলতে গেলে, আমি যদি বলতে চাই, রাইবোসোম বলতে গেলে হচ্ছে একটা মানে এমন একটা অঙ্গাণু, যে অঙ্গাণুটার কোনো পর্দা থাকে না। আচ্ছা বলি, মেমব্রেন থাকে না, সাধারণত মেমব্রেন থাকে না, আমরা বলি সাধারণত মেমব্রেন থাকে না, সেটা নিয়ে। আচ্ছা, রাইবোসোম। আচ্ছা, তো এই রাইবোসোম হচ্ছে সাধারণত মানে এটা নিয়ে আমরা যখন এর পরবর্তীতে ডিএনএতে যাবো তখন আমরা রাইবোসোমের মর্মটা বুঝতে পারবো। এখন হয়তো বা রাইবোসোম মনে হচ্ছে যে রাইবোসোম কি একটা টাইপের জিনিস, ওরকমভাবে মনে হবে, পড়াইতে বেশিক্ষণ লাগবে না, জাস্ট 10-12 মিনিটের মধ্যে রাইবোসোম শেষ হয়ে যাবে। সো এই রাইবোসোম হচ্ছে
ত্রিকোণ বা পঞ্চকোণ বিশিষ্ট কিছু ইউনিট বা কিছু আপনার কণা বলতে পারেন, যে কণাগুলো আলটিমেটলি প্রোটিন সংশ্লেষণে তারা সাহায্য করে। প্রোটিন সংশ্লেষণ, এখন প্রোটিন সংশ্লেষণ নিয়ে যেহেতু ডিটেলস আলোচনা করবো, দ্যাটস আমি এই জায়গাতে রাইবোসোম নিয়ে এত ডিটেলস কথা বলবো না, জাস্ট কয়েকটা বেসিক কথা বলে চলে যাবো। সো এইখানে দ্যাট মিনস এই যে রাইবোসোম সেটা হচ্ছে ত্রিকোণ বা পঞ্চকোণ বিশিষ্ট, সেটা চৌড়ায় মেবি 22 ন্যানোমিটার, উচ্চতায় 20 ন্যানোমিটার, ওরকম টাইপের একটা যেটার সাধারণত মেমব্রেন থাকে না। সাধারণত আমি বলতেছি মেমব্রেন থাকে না। ইভেন আপনাদের বই স্পেসিফিক্যালি লেখা আছে যে মুক্ত রাইবোসোমের কোনো মেমব্রেন থাকে না। এখন মুক্ত রাইবোসোম আর বদ্ধ রাইবোসোম জিনিসটা কি, আমি সেটা বোঝাই। সেটা হচ্ছে আমরা কিছু রাইবোসোমকে দেখতে পাই যে তারা হচ্ছে এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম আছে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে তারা আলটিমেটলি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে বসে থাকে। সো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যেগুলো বসে থাকে তারা তো বদ্ধ রাইবোসোম আমরা বলতে পারি। আর সাধারণত প্রোক্যারিওটিক সেলে যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, সো এই রাইবোসোমগুলো অন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপর বসার সুযোগ পাবে না, কারণ সেখানে রাইবোসোমই এক্সিস্ট করে না। সো তারা আলটিমেটলি মুক্ত থাকে। সো ধরেন তাহলে আমরা দুই টাইপের রাইবোসোম নিয়ে চিন্তা করবো। একটা টাইপের রাইবোসোম হচ্ছে আলটিমেটলি আমাদের যে রাইবোসোমটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আছে, আর একটা হচ্ছে মুক্ত রাইবোসোম। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে রাইবোসোমটা আছে সেটা এইভাবে সংযুক্ত হয়ে আসে না। এখানে অ্যাকচুয়ালি কি হয়, এখানে যে রাইবোসোমের যে প্রাচীর, সেই রাইবোসোমের প্রাচীর, ধরেন রাইবোসোমের প্রাচীরকে যদি আমি রেড কালার দিই, তাহলে এটা ধরেন রাইবোসোমের প্রাচীর। রাইবোসোমের প্রাচীর কি করে, এইখানে যে রাইবোসোমটা আছে সেই রাইবোসোমটার উপরে এরকমভাবে ওভারল্যাপ করে সেই রাইবোসোমটাকে ধরে রাখে, না তো কিন্তু এদিকে রাইবোসোমটা থাকবে না। ধরেন আমি শুধু যদি এদিকে রাইবোসোমটা দিই, রাইবোসোম তো গ্রেভিটির কারণে নিচে পড়ে যাবে। তো এইখানে অ্যাকচুয়ালি কি হয়, এইখানে ধরেন যে এই যে মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে মেমব্রেন আছে, সেই মেমব্রেন কি করে, সেই মেমব্রেনের লেয়ারটা এরকম ভাবে চলে আসে, এরকম ভাবে চলে আসে কি করে, মেমব্রেন তো এদিকে ডাবল লেয়ার মেমব্রেন আমরা জানি আগে, তো একটা লেয়ার এরকম ভাবে চলে আসে এবং তার ভিতরে আলটিমেটলি থাকে হচ্ছে রাইবোসোমটা। সো এইখান থেকে যখন আমরা ব্যাপারটাকে পৃথক করব, তখন আলটিমেটলি আমরা দেখবো যে এইখানে আমরা এখানে যে রাইবোসোমটা পাচ্ছি, সেই রাইবোসোমটার ইনিশিয়ালি ঝিল্লি থাকতেছে। এখান থেকে যখন আমরা এই ব্যাপারটাকে পৃথক করে আনবো, তো তখন দেখা যাবে যে ও আচ্ছা, রাইবোসোমে ঝিল্লি থাকতেছে। কিন্তু যদি সেটা সেটাকে বলা হবে এন্ডোপ্লাজমিক ঝিল্লি, কারণ সেটা এন্ডোপ্লাজম থেকে আসছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসছে, দ্যাটস সেটাকে বলা হবে আন্তঃপ্লাজমিক ঝিল্লি। আপনাদের বইয়ে মনে হয় আন্তঃপ্লাজমিক ঝিল্লি লেখা আছে, বাট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক ঝিল্লি বললে সেটা খুব ভালো একটু সেন্স দেয়। সো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম ভাবে আসলো, আর মুক্ত যে রাইবোসোম থাকতেছে তো তাদেরকে তো এরকম আটকে রাখার কোনো প্রসেস নাই, আটকে রাখতে হচ্ছে না, দ্যাটস ওয়াই তাদের হচ্ছে মুক্ত রাইবোসোমের মধ্যে এরকম যে এন্ডোপ্লাজমিক যে ঝিল্লি, সেই এন্ডোপ্লাজমিক ঝিল্লিটা সেখানে থাকতেছে না, বা এন্ডোপ্লাজমিক যে মেমব্রেন, সেই এন্ডোপ্লাজমিক মেমব্রেনটা সেখানে থাকতেছে না। এখন আমি প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে প্রোক্যারিওটিক, ওকে, এটার একটা আবিষ্কার নিয়ে কথা বলি। আবিষ্কার নিয়ে কথা বলতে গেলে সেটা মনে রাখার একটা টেকনিক আমি বের করছিলাম, যে all the clocks in micro pull the rubber named as ribosome। এটা একটু লিখে নেন, কারণ এই জিনিসটা আপনাদের একটু খুব ভালো কাজে দিবে। আসলে এই লেকচারটা জাস্ট হচ্ছে খুব বেশি ইন্টারেস্টিং না, অবশ্য আমার কাছে খুব বেশি আর লাগতেছে না, বাট পড়ার জন্য তো পড়তে হবে। একটা চ্যাপ্টারে তো সব কিছুকে আর মনে করেন যে আপনার করা আছে না, কিছু কিছু জায়গায় হয়তো বা আপ ডাউন হবে। কারণ আপনি যখন ডিএনএ রেপ্লিকেশনে যাবেন, স্ট্রাকচার অফ ডিএনএতে যাবেন, তখন মনে হবে যে ও মাই গড, সেইগুলো তো অনেক ভালো, বা এর আগে লেকচারগুলো অনেক ভালো ছিল। সো মাঝখানে এক দুটো লেকচার অ্যাভারেজ হবে, যে লেকচারগুলোতে কিছুটা, এর পরবর্তী যে লেকচারগুলো আপনার ভালো লাগবে সেটার জন্য কিছু বেসিক ডেভেলপ করে দিতে হয়। কারণ এখানে যদি আমি রাইবোসোম নিয়ে আলোচনা না করি, তাহলে ট্রান্সলেশনে গিয়ে রাইবোসোম নিয়ে আমি জাস্ট একটা কথা বলে ফেলে আপনার মাথায় থাকবে না। সো এই জন্য আমি বললাম যে কিছু কিছু লেকচার বোরিং লাগবে, বাট সেই বোরিং লেকচারগুলো পরবর্তীতে যে ইন্টারেস্টিং লেকচার আছে, সেই ইন্টারেস্টিং লেকচারগুলোর বেসিক হিসেবে কাজ করবে। বুঝা গেছে? তো এইটা হচ্ছে all the clocks in micro pull the rubber named as ribosome। সো মেইনলি এটা দেখতে পান হচ্ছে আলবার্ট ক্লট, এটা হচ্ছে all the clock, দ্যাট মিন্স আলবার্ট ক্লট এটা দেখতে পান হচ্ছে 1954 এর লিভার সেলে। এবং উনি যেই অংশগুলো পৃথক করেন, সেই অংশগুলোকে নাম দেন হচ্ছে মাইক্রোসোম। উনি কিন্তু রাইবোসোম নাম দেন নাই, মাইক্রোসোম। তারপরে এই জন্য বললাম যে অল দ্য ক্লকস ইন মাইক্রো, দ্যাট মিন্স আলবার্ট ক্লট আবিষ্কার করছেন হচ্ছে মাইক্রোসোম। পুল মানে হচ্ছে জর্জ প্যালেডে,
জর্জ প্যালেডে যেটা করছেন সেটা হচ্ছে জর্জ প্যালেডে ভারী পদার্থ রূপে রাইবোসোম আবিষ্কার করছেন, বাট এদিকে আলবার্ট রবার্টস, রাবার মানে রবার্টস, উনি নেমড অ্যাজ রাইবোসোম, দ্যাট মিন্স উনি রাইবোসোমের নামকরণ করছেন। তার মানে এখানে তিন চারটা জিনিস আছে। একটা হচ্ছে যে আলবার্ট ক্লড 1954 এ লিভার সেল থেকে মাইক্রোসোম পৃথক করেন, কিছু কণা পৃথক করেন যেগুলো সাধারণত 6 থেকে মেবি 200 ন্যানোমিটার বা অ্যাংস্ট্রম গ্যাস বিশিষ্ট ওইরকম টাইপের কিছু একটা আপনাদের বই লেখা আছে। তো আলবার্ট ক্লড 1950 তে লিভার সেলে মাইক্রোসোম করছেন, আর জর্জ প্যালেডে ভারী পদার্থ রূপে রাইবোসোম আবিষ্কার করছেন, আর রিচার্ড আর রবার্টস সেখানে হচ্ছে মানে রাইবোসোম নামকরণটা করছেন, এই পদার্থগুলোতে রাইবোসোম নামকরণটা করছেন। এই যে রিচার্ড আর রবার্টস রাইবোসোম নামকরণ করছেন, এটা একবার মেডিকেলে আসছিল যে রাইবোসোমের নামকরণ করেন কে, সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখন মেনলি যেটা বলবো সেটা হচ্ছে এই যে রাইবোসোম আছে, সেই রাইবোসোম প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক যে সেল আছে, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলে দুইটা ভিন্ন টাইপের রাইবোসোম আছে। একটা হচ্ছে 70 প্রোক্যারিওটিক মানে প্রো মানে আগে বা কম, আর ইউ মানে বড় বা বেশি, দ্যাট মিন্স সেভাবে আমরা মনে রাখতে পারি। প্রোক্যারিওটিক সেলে যে রাইবোসোম থাকে সেটা হচ্ছে 70s, ইউক্যারিওটিক সেলে যেটা থাকে সেটা হচ্ছে 80s। এইটা কোনো প্রবলেম না, স্টুডেন্টরা এই জায়গাটাতে মনে রাখতে পারে। বাট এই 70s একটা রাইবোসোম দুইটা সাব ইউনিটে গঠিত, এই 70s রাইবোসোম যেই দুইটা সাব ইউনিটে গঠিত, সেই দুইটা সাব ইউনিটের একটা হচ্ছে ভাই 30s আর একটা হচ্ছে 50s। আর এইখানে প্রবলেমটা কোন জায়গায় আমি বলি, স্টুডেন্টদের কাছে জাস্ট এরা যোগ করে আনসারটা বের করতে চায়। তো যখন বলা হয় যে 80s রাইবোসোমের সাব ইউনিট কোনগুলা, তখন তারা 30s এবং 50s দাগে আসে, কারণ তারা মনে করে 30 যোগ 50 ইকুয়ালস টু 80। বাট এইখানে 70s রাইবোসোম যেই দুইটা সাব ইউনিটে বিভক্ত সেইটা হচ্ছে 30s এবং 50s। 80s রাইবোসোম যেই দুইটা সাব ইউনিটে বিভক্ত সে একটা হচ্ছে 40s আর একটা হচ্ছে 60s। দ্যাট মিন্স এইখানে যোগফল দিয়ে যদি আমি বের করতে চাই যে সাব ইউনিটগুলো কি, তাহলে সেটা আমরা পাবো না। এখানে 80 এর জন্য যোগ করলে আসে 100, এখানে 70 এর জন্য যোগ করলে আসে 80। এই জিনিসটা একটু মনে রাখবেন, ক্লিয়ার? এখন অ্যাকচুয়ালি এই অ্যাসটা মানে কি? অ্যাস মানে হচ্ছে ভ্যাটবার্গ ইউনিট মানে এরা তো কণা, রাইবোসোম হচ্ছে জাস্ট একটা কণা। সো আমরা যখন আপনারা সেন্ট্রিফিউজ তো চিনেন, অবশ্যই সেন্ট্রিফিউজ চিনেন, যে সেন্ট্রিফিউজ মানে কি, ধরেন এদিকে আমি একটা ফ্লুইড নিলাম, বা এই ফ্লুইডের মধ্যে কিছু কলয়েডাল টাইপের বা কণা টাইপের সাবস্টেন্স আছে যেটা ইনিশিয়ালি পৃথকযোগ্য না, পৃথক করা যাচ্ছে না। তারপরে আমি কি বললাম, সেন্ট্রিফিউজ যন্ত্রে রাখলাম। সেন্ট্রিফিউজ যন্ত্রে রাখলে কি হবে, এটা ঘুরাইতে থাকবে। সো এখন আমি যখন সেটাকে সেন্ট্রিফিউজ যন্ত্রে রাখলে সেটাকে যখন ঘুরাইতে থাকলাম, তখন দেখো যে নিচে আলটিমেটলি কি হবে, নিচে পুলিং হয়ে যে কণাগুলো ছিল সেই কণাগুলো আস্তে আস্তে জমা হতে থাকবে। ব্লাডের ক্ষেত্রে যেরকমটা ঘটে, রক্তের ক্ষেত্রে আমরা যখন সেন্ট্রিফিউজ যন্ত্র যখন ঘুরাইতে থাকি, তখন রক্তের যে সেলগুলো আছে, মানে আচ্ছা, তো আমি যখন এই রক্তটাকে নিয়ে যখন ঘুরাইতে থাকবো, তখন রক্তের যে কণিকাগুলো আছে সেগুলা 30 মিনিট, মনে হয় যে পার সেকেন্ডে বা পার মিনিটে 3000 বার করে ঘুরাইলে, এরকম 30 মিনিট যদি আমি ঘুরাইতে থাকি, তখন সেখানে আস্তে আস্তে রক্তের কণিকাগুলো নিচে পুলিং হয়ে জমা হতে থাকে। সো ঠিক এইরকম এই যে এইটার একটা হার, অর্থাৎ এই যে আমি যখন সেন্ট্রিফিউজ করাচ্ছি, তখন নিচে যে কণিকাগুলো আছে যেগুলো প্রথমে ইনিশিয়ালি পৃথকযোগ্য ছিল না, সেগুলোকে পৃথক করা যাচ্ছে, এই যে নিচের দিকে জমা হচ্ছে, সেটা একক সময়ে কতটুকু জমা হচ্ছে সেটাকে বলা হয় যে সেখানে আপনার এয়ার হার, মানে এইখানে সেন্ট্রিফিউজ করার পরে এই যে কণিকাগুলো যে জমা হচ্ছে, কতটুকু জমা হচ্ছে সেটার হার, মানে হচ্ছে ধরেন একক সময়ে আমি যখন একটা সেলের মধ্যে সেলের যে প্রোটোপ্লাজমটা আছে, সেই প্রোটোপ্লাজমটাকে নিয়ে আমি সেন্ট্রিফিউজ করা স্টার্ট করলাম, আমি সেটাকে খুব সেন্ট্রিফিউজ যন্ত্রে দিলাম, সেন্ট্রিফিউজ যন্ত্র সেটাকে ঘোরানো শুরু করলো। এখন এই যে সেন্ট্রিফিউজ যন্ত্র যে ঘুরাইতে ঘুরাইতে একটা টাইমে যে দেখবো যে নিচে অনেক রাইবোসোম জমা হয়ে গেছে, রাইবোসোম কণা যেহেতু তারা নিচে জমা হবে। এখন এই যে তারা একক সময়ে কতটুকু জমা হয়েছিল, নিচে একক সময়ে কতটুকু জমা হয়েছিল, সেটাকেই বলা হচ্ছে ভ্যাটবার্গ ইউনিট। সো আমরা যখন প্রোক্যারিওটিক সেলের যে প্রোটোপ্লাজম আছে সেটাকে নিয়ে যখন সেন্ট্রিফিউজ করা হলো, তখন দেখা গেল একক সময়ে মেবি 1 সেকেন্ড অর 1 মিনিট, আই ডোন্ট নো এক্সাক্ট এখানে ইউনিট টাইমটা কতটুকু, 1 মিনিট নাকি 1 আওয়ার নাকি 1 সেকেন্ড। তো এই যে ঘোরানোর পরে, ধরেন একক সময় ঘোরানোর পরে দেখা গেল যে এইখানে প্রোক্যারিওটিক সেলের রাইবোসোম জমা পড়লো হচ্ছে 70 পরিমাণ, ধরেন 70 একটা কোনো একটা ইউনিট আছে সেটা অবশ্যই, ধরেন জমা পড়লো 70 পরিমাণ।
এবং ইউক্যারিওটিক সেলের প্রোটোপ্লাজম নিয়ে যখন আমি এক করতে থাকলাম তখন দেখলাম যে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে একটু বেশি জমা হইলো, সেটা হচ্ছে 80 পরিমাণ। এইটাকে বলা হচ্ছে 70s 80s, সে ভ্যাটবার্গ ইউনিট। এই যে যতটুকু জমা হলো সেটাকে বলা হচ্ছে ইউনিট, ভ্যাটবার্গ ইউনিট। সো এখানে জমা হলো 70 ভ্যাটবার্গ ইউনিট, এখানে জমা হলো 80 ভ্যাটবার্গ ইউনিট। তো এই জন্য এটাকে বলা হচ্ছে 70s, এটা 80s। এখন এইটার আবার দুইটা সাব ইউনিট নিয়ে গঠিত, একটা হচ্ছে 30s 50s। সেটা কিন্তু জাস্ট এইভাবে যোগ করে আমি 70s পাবো সেটা বোঝায় না, সেটা বোঝায় যে এইটার যে দুইটা সাব ইউনিট আছে সেই দুইটা সাব ইউনিটকে যদি আমরা আলাদা আলাদাভাবে সেন্ট্রিফিউজ করতে যাই তখন দেখা যাবে যে একক সময়ে এটার একটা সাব ইউনিট 30 জমা হবে, 30 ভ্যাটবার্গ ইউনিট জমা হবে, আর একটা সাব ইউনিট 50 ভ্যাটবার্গ ইউনিট জমা হবে। আবার এটাকে যদি আলাদা আলাদাভাবে করতে চাই তখন দেখবো যে একটা 40 ভাবে জমা হচ্ছে আর একটা 60 জমা হচ্ছে। বুঝা গেছে ব্যাপারটা? তো ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের জিনিস। সো এখন এই যে দুইটা যে সাব ইউনিট আছে, অর্থাৎ এই ধরেন এটা হচ্ছে রাইবোসোম, রাইবোসোমের হচ্ছে ইনিশিয়ালি দুইটা সাব ইউনিট, একটা হচ্ছে একটা বড় সাব ইউনিট আর একটা ছোট সাব ইউনিট, অর্থাৎ একটা হচ্ছে 30s আর একটা হচ্ছে 50s। এই দুটো সাব ইউনিট ইনিশিয়ালি সবসময় নর্মালি তারা হচ্ছে আলাদা থাকে, নর্মালি আলাদা আলাদা থাকে দুইটা সাব ইউনিট। বাট যখন প্রোটিন ট্রান্সলেশন হয়, এই প্রোটিন ট্রান্সলেশনের সময় যখন এমআরএনএ যখন সংযুক্ত হয়, তো এমআরএনএ যখন এই দিকে আসে, এমআরএনএ ইনিশিয়ালি আসার পরে প্রোক্যারিওটিকের 30s যেটা আছে সেই 30s এর সাথে সংযুক্ত হয়। ধরেন এটা হচ্ছে 30s, তো প্রোক্যারিওটিকের 30s এর সাথে এমআরএনএ সংযুক্ত হয় এবং ইউক্যারিওটিকের 40s এর সাথে সংযুক্ত হয়। তার মানে আমি কি বললাম, এমআরএনএ সংযুক্ত হয় সর্বনিম্ন সাব ইউনিটের সাথে। এখানে নিম্ন সাব ইউনিট কত 30s, এখানে নিম্ন সাব ইউনিট কত 40s। এমআরএনএ এসে সংযুক্ত হয়েছে 30s এর সাথে এবং 40s এর সাথে। সংযুক্ত হওয়ার সাথে যখন সেখানে এমআরএনএ সংযুক্ত হয়ে গেল, সাথে সাথে বাকি যে অপর যে সাব ইউনিট আছে তারপর অপর সাব ইউনিটও একসাথে কি হয়েছে, তারা একসাথে হচ্ছে এটার সাথে সংযুক্ত হয়ে যায়, একটা রাইবোসোমের গঠন তখন পরিপূর্ণতা পায়। এবং এইখানে আমি যদি বলি যে রাইবোসোমের আমরা যদি একেবারে ডিটেল স্ট্রাকচারে যাই যে এটার ভিতরে স্ট্রাকচার কি, এটা কি দ্বারা গঠিত, তার ভিতরে স্ট্রাকচারে গিয়ে দেখবো যে এখানে হাফ হাফ আছে হচ্ছে আপনার প্রোটিন, যেগুলো সাধারণত এনজাইম হিসেবে থাকে, আর হাফ হচ্ছে আরএনএ, হাফ হচ্ছে এরকম ভাবে আরএনএ থাকতেছে। এই আরএনএ গুলো যেহেতু রাইবোসোমে এক্সিস্ট করতেছে, দ্যাটস সেগুলোকে বলা হয় রাইবোসোমাল আরএনএ। সেগুলো কি বলা হয়, রাইবোসোমাল আরএনএ। এবং এইখানে যেহেতু এই আরএনএ সাধারণত আমরা দেখি যে আরএনএ সাধারণত নিউক্লিওলাস তৈরি করে, আপনাদের মনে আছে কিনা যে নিউক্লিওলাস আরএনএ তৈরি করে। আমি মেবি লেকচার আপনার লেকচার 4 এ পড়াইছিলাম। তো এখানে লেকচার 4 এ কি পড়াইছিলাম যে এইখানে যে আর মেইনলি নিউক্লিয়াসের ভিতরে, খেয়াল করেন নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিওলাস থাকে সেই নিউক্লিওলাস আরএনএ তৈরির নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে এবং সেটা সাধারণত আরএনএ তৈরি করে, পড়াইছিলাম লেকচার 4 এ। সো এইখান থেকে আমরা মনে রাখতে পারি যে ইউক্যারিওটিক সেলে যেহেতু নিউক্লিয়াস আছে এবং নিউক্লিওলাস আছে, তো ইউক্যারিওটিক সেলের যদি আমরা আরএনএ তৈরি করতে চাই, সো অবশ্যই আরএনএটা তৈরি হবে নিউক্লিয়াসের ভিতরে। তাহলে আমরা বলি যে নিউক্লিয়াসের ভিতরে ইনিশিয়ালি আলাদা আলাদা দুইটা সাব ইউনিট তৈরি হয়, যে দুইটা সাব ইউনিট পরবর্তীতে সাইটোপ্লাজমে আসে, সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেলে। বাট প্রোক্যারিওটিক সেলে তো নিউক্লিয়াসও নাই নিউক্লিয়াসও নাই, কারণ সেখানে তো নিউক্লিয়ার এনভেলপ নাই। সেখানে থাকে কি, তাহলে সেখানে থাকে হচ্ছে অনলি আলটিমেটলি এরকম একটা বৃত্তাকার ডিএনএ, সেই বৃত্তাকার ডিএনএ থেকে একটা আরএনএ তৈরি হয়। এবং আমরা ট্রান্সক্রিপশনে দেখাবো যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াটাও পসিবল, এবং সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো সেইখান থেকে এই যে এখানে যে আরএনএ গুলো আছে সেই আরএনএ গুলো তৈরি হয়, এবং সেই আরএনএ গুলো যেহেতু রাইবোসোমে এক্সিস্ট করে সেই জন্য সেটাকে বলা হয় রাইবোসোমাল আরএনএ। এবং এই যে 70s রাইবোসোমে 3 প্রকারের, খেয়াল করেন 70s রাইবোসোমে 3 প্রকারের আপনার রাইবোসোমাল আরএনএ থাকে এবং 52 টাইপসের এনজাইম বা প্রোটিন থাকে, অর্থাৎ 52 ধরনের প্রোটিন এবং 3 টাইপস অফ রাইবোসোমাল আরএনএ এক্সিস্ট করে। সেই 3 টাইপস অফ রাইবোসোমাল আরএনএ এর মধ্যে একটা হচ্ছে 23s, তার মানে আমরা যদি একক সময় সেটা যদি সেন্ট্রিফিউজ করি তাহলে একক সময় সেটা 23 ভ্যাটবার্গ ইউনিট জমা হবে। আর একটা হচ্ছে 16s, আর একটা হচ্ছে 5s। আর যদি 80s রাইবোসোমের যে আছে, 80s রাইবোসোমের ভিতরে যে রাইবোসোমাল যে আরএনএ থাকতেছে সেই রাইবোসোমাল আরএনএ আলটিমেটলি থাকতেছে 28s 18s 18.5s 5s। এই চার ধরনের রাইবোসোমাল আরএনএ থাকতেছে এবং 80 টাইপের প্রোটিন থাকতেছে, 80 অর্থাৎ 80s এবং 80 টাইপের কি থাকতেছে, প্রোটিন থাকতেছে। ওকে সরি, 28s 18s 5.8s, আমি 18.5 লিখছি, 5.8s 28s 18s 5.8s 8s আর একটা হচ্ছে আলটিমেটলি 5s। এখন খেয়াল করেন এখানে এই জিনিসটা খুব মনে রাখতে হবে, মেডিকেল এডমিশনের জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটাতে যে খেয়াল করেন মনে রাখবেন কিভাবে যে কোনটাতে কোন ইয়া থাকতেছে।
70s এর মধ্যে 5s কমন, 80s এর মধ্যে 5s কমন, বাকিগুলোর মধ্যে এটার মধ্যে 80s অর্থাৎ 8 আছে, এবং এইখানে যতগুলো আছে সবগুলোর মধ্যে 8 এক্সিস্ট করে, 28 এর মধ্যে 8 এক্সিস্ট করে, 18 এর মধ্যে 8 এক্সিস্ট করে, 5.8 এর মধ্যে 8 এক্সিস্ট করে, এইটার মধ্যে বাকি কোনোটার মধ্যে 8 এক্সিস্ট করে না। সো এটাদের দুটাকে ডিফারেন্সিয়েট করে, আলাদা ডিফারেন্সিয়েট করে মনে রাখা যায়। বুঝা গেছে? এখন এদিকে যেহেতু আমি আগেই বলছি যে এখানে যে প্রোটিন আছে সেই প্রোটিন এবং যেই রাইবোসোমাল আরএনএ, সেই প্রোটিন এবং রাইবোসোমাল আরএনএ থাকে হচ্ছে হাফ হাফ। দ্যাট মিনস তাদের যদি অনুপাত করি তাহলে তাদের অনুপাত পাবো আমরা 1:1, অর্থাৎ রাইবোসোমাল আরএনএ যতটুকু থাকে তাদের যে প্রোটিন আছে সেই প্রোটিনও ততটুকু পরিমাণ থাকে। দ্যাটস অ্যাবাউট রাইবোসোম। ক্লিয়ার? তো আজকে লেকচার এই পর্যন্তই। আমরা সামনে অবশ্যই ডিএনএ স্ট্রাকচার আর রেপ্লিকেশনের ভিডিও তৈরি হয়ে গেছে, সামনে আমরা ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন সেগুলো নিয়ে আলোচনা করলে এই চ্যাপ্টার মোটামুটি শেষ হবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।